এক আরবপতি মহিলা যাকে সবাই আশা হারিয়েছে বলে ধরে নিয়েছিল, কিন্তু এক ৭ বছরের লটারি বিক্রেতা ছেলের একটি স্পর্শ সবকিছু বদলে দিল। ৩ মাসের কোমায় থাকার পর তার চোখ থেকে প্রথম অশ্রু ঝরল, এবং সেই দিন থেকে কেবল তার জীবন নয়, বরং হাজার হাজার মানুষের ভাগ্য চিরতরের জন্য বদলে গেল। সবার আগে আমাকে বলুন, আপনি কোথা থেকে দেখছেন? যদি আপনি প্রথমবার চ্যানেলে এসে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না, যাতে আমি আরও অর্থবহ গল্প বানানোর প্রেরণা পাই। মীরা কাপুর, এই নামটি একসময় মুম্বাইয়ের ফিন্যান্স জগতে খুব সম্মানের সাথে নেওয়া হতো। সেই মহিলা যাকে রিয়েল এস্টেটের আয়রন লেডি বলা হতো। ৫৮ বছর বয়সে তার কাছে অগাধ সম্পত্তি ছিল, ডজন ডজন কোম্পানি এবং পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রজেক্ট ছিল। কিন্তু মানুষ বলতো যে তিনি খুব কঠোর, তিনি হাসতে জানেন না এবং টাকা ছাড়া তিনি কাউকে ভালোবাসেন না। এতে তিনি কেবল ফিকে হাসতেন আর বলতেন, আজকের যুগে নরম মনের হওয়া মানে আত্মহত্যা করার মতো। কিন্তু তারপর অগস্টের শেষে এক দুপুরে তার কালো গাড়িটি একজন তন্দ্রাচ্ছন্ন ড্রাইভারের কারণে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গেল। সেই দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর চোট পান এবং গভীর কোমায় চলে যান। ৩ মাস ধরে তার শরীর হাসপাতালের বিছানায় প্রাণহীন পড়েছিল। আইসিইউয়ের সেই ঠান্ডা ঘরে, যেখানে সবকিছু এত সাদা ছিল যে দম বন্ধ হয়ে আসত। ডাক্তাররা বললেন যে এখন আর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, মস্তিষ্কের কোষগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। পরিবার, বন্ধু এবং এমনকি পুরনো কর্মচারীরাও কানাকানি করতে শুরু করেছিল যে মীরা কাপুর এখন কেবল একটি জ্যান্ত লাশ। কিন্তু বেশি ভয়ের ব্যাপার তার নীরবতা ছিল না, বরং সেই সব কিছু ছিল যা তার ঘর নম্বর ৪০৪-এর বাইরে হচ্ছিল। তার একমাত্র ভাই রাকেশ কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং ডাকা শুরু করেছিল, যাতে অস্থায়ীভাবে পরিচালনার অধিকার সে পেয়ে যায়। সে খুব চালাক ছিল, তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু যখনই সম্পত্তি শব্দের উল্লেখ হতো তার চোখে এক চমক দেখা দিত। কিন্তু তার একমাত্র মেয়ে অঞ্জলি আলাদা ছিল। ২৮ বছরের অঞ্জলি, যে দীর্ঘ সময় ধরে নিজের মায়ের থেকে দূরে ছিল, তাদের কাজের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইত না। তার স্মৃতিতে মা সবসময় একজন ব্যস্ত মহিলা ছিলেন, যিনি কেবল আদেশ দিতেন এবং যিনি তাকে কখনো একবারও জড়িয়ে ধরেননি। তাই যখন সে মায়ের কোমায় যাওয়ার খবর পেল, সে অনেকক্ষণ চুপ থাকল এবং তারপর শুধু বলল, যখন সময় পাব আসব। ৩ মাস কেটে গেল। কারোরই বিশ্বাস ছিল না যে মীরা কাপুর কখনো জ্ঞান ফিরে পাবেন। মানুষ তার আত্মার শান্তির জন্য প্রার্থনা সভা এবং উত্তরাধিকার বণ্টনের প্রস্তুতি নিতে শুরু করেছিল। কেবল ডাক্তার বিক্রম, এক তরুণ ডাক্তার যিনি ফ্রান্স থেকে পড়াশোনা করে ফিরেছিলেন, চুপচাপ সেই বিশেষ রোগীর প্রতিটি ছোট বড় নড়াচড়ার ওপর নজর রাখছিলেন। তিনি অলৌকিকতায় বিশ্বাস করতেন না, কিন্তু মানুষের ইচ্ছাশক্তির ওপর বিশ্বাস রাখতেন। প্রতিবার ওষুধ বদলানোর সময় তিনি নিচু স্বরে তাকে বলতেন, যদি আপনার মধ্যে সামান্যতম ইচ্ছাশক্তিও বেঁচে থাকে, তবে ফিরে আসুন। সেই রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, হাসপাতাল জনশূন্য ছিল, কেবল ভেন্টিলেটরের একঘেয়ের আওয়াজ এবং জীবাণুনাশকের গন্ধ ছিল। নার্স সুনিতা যেই ওষুধের ট্রে নিচে রাখল, সে দরজায় খটখট শব্দ শুনতে পেল। ঘরের দরজা একটু খুলল এবং একটি ছোট ছায়া ভেতরে এলো। সে প্রায় ৭ বছরের একটি ছেলে ছিল, মাথায় পুরনো টুপি, ছেঁড়া জামাকাপড় এবং ভাঙা চটি পরা। তার হাতে ভেজা লটারি টিকিটের একটি বান্ডেল ছিল। সে ঘাবড়ে চারদিকে দেখল। আমি শুধু বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে এসেছিলাম। তার কণ্ঠস্বর কাঁপছিল। নার্স সুনিতা তাকে বাইরে বের করে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই বিদ্যুৎ চমকাল এবং পুরো এলাকার কারেন্ট চলে গেল। ইমার্জেন্সি লাইটের আবছা আলোয় ছেলেটি বিছানায় শুয়ে থাকা মহিলাকে দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চুলে কিছু রূপুলি রেখা ছিল। সে কাছে এলো, কেন জানি না তার কালো গোল চোখে জল ভরে এলো। আন্টি, সে নিজের হাত বাড়াল এবং তার ঠান্ডা হাতটি আলতো করে ছুল। আন্টি, আপনি ঠিক আছেন তো? আর ঘুমোবেন না। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, এবং তারপর মীরা কাপুরের চোখের কোণ থেকে একটি অশ্রু গড়িয়ে সাদা বালিশে পড়ল। সবকিছু যেন জমে গিয়েছিল। নার্স সুনিতার হাত থেকে ট্রে পড়ে গেল এবং ধাতব বাসনের আওয়াজ সেই শান্ত ঘরে প্রতিধ্বনিত হল। ছেলেটি ঘাবড়ে গেল, কিন্তু সে হাত ছাড়ল না। ডাক্তার বিক্রম দৌড়ে ভেতরে এলেন এবং এই দৃশ্য দেখলেন। ওকে ছোবেন না, তিনি দ্রুত বললেন, এবং তারপর ঝুঁকে দেখতে লাগলেন। তার টর্চের আলোয় মীরার চোখের পাতায় আটকে থাকা অস্ত্রবিন্দু পরিষ্কার দেখা যাচ্ছিল। তার হৃৎপিণ্ড জোরে ধকধক করে উঠল। এটা হতে পারে না, তিনি ফিসফিস করে বললেন।
একজন গভীর কোমায় থাকা রোগী আবেগপ্রবণ অস্ত্র বিসর্জন দিতে পারেন না। তিনি তার হৃৎস্পন্দন পরীক্ষা করলেন, তা আগের চেয়ে স্থিতিশীল ছিল। ইইজিতেও হালকা নড়াচড়া হয়েছিল। এটি কয়েক সেকেন্ডের মধ্যেই হয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত লোকেদের কাছে এটি কোনো অলৌকিক ঘটনা দেখার মতোই ছিল। ছেলেটি নিজের হাত সরিয়ে নিল এবং মীরা কপুরকে অনেকক্ষণ দেখতে থাকল। আপনি আমার মায়ের মতো দেখতে। আমার মাও এভাবেই চোখ বন্ধ করে ঘুমোতেন এবং তারপর আর কখনো ওঠেননি। এই সারল্যমাখা কথাটি পুরো ঘরকে স্তব্ধ করে দিল। ডাক্তার বিক্রম ছেলেটিকে দেখলেন, তার চোখে কোমলতা এলো। তোমার নাম কি? জি, আমার নাম রাজু। আমি হাসপাতালের গেটে লটারি বিক্রি করি। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, তখনই রাতের গার্ড ভেতরে এলো। এই ছেলেকে ভেতরে কে আসতে দিল? বাইরে বেরাও। ছেলেটিকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। তার লটারির টিকিটগুলো বৃষ্টির জলে ভেজা মেঝেতে ছড়িয়ে পড়ল। মীরা কাপুর এখনও শান্ত শুয়েছিলেন, কিন্তু বালিশে চোখের জলের দাগ তখনও ছিল। ডাক্তার বিক্রম চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগল। তিনি বিছানায় শুয়ে থাকা মহিলাকে দেখলেন এবং ধীরে ধীরে বললেন, যদি আপনি শুনতে পারতেন, তবে হয়তো আপনিও এই ছেলেটিকে থামাতে চাইতেন, তাই না? বাইরে করিডোরে রাজুর ছোট ছোট পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল। বৃষ্টি তখনও টিনে ছাদে পড়ছিল এবং সেই বৃষ্টির আওয়াজের মাঝে কিছু একটা জেগেছিল। দুর্বল কিন্তু সত্য। সেই শরীরে এক হালকা উষ্ণতা ফিরেছিল, যাকে চিরতরের জন্য প্রাণহীন বলে ধরে নেওয়া হয়েছিল। অরবপতি মীরা কাপুরের চোখের জল ফেলার খবর কয়েক ঘন্টার মধ্যে পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ল। কেউ বলল এটি একটি শারীরিক প্রতিক্রিয়া, তো কেউ ফিসফাস করল হয়তো তার আত্মা সেই বাচ্চার ডাক শুনে নিয়েছে। ডাক্তার বিক্রম বিষয়টি চেপে রাখার চেষ্টা করলেন, কিন্তু সেই ইমারতে প্রত্যেকের একটি গল্প চাইছিল এটি বিশ্বাস করার জন্য যে নিশক মেডিকেল সায়েন্সের ঊর্ধ্বেও কিছু হয়। পরের দিন সকালে যখন অঞ্জলি এলো, ডাক্তার বিক্রম তাকে করিডোরে আটকালেন। তার কণ্ঠস্বরে তখনও উত্তেজনা ছিল। কাল রাতে আপনার মা কেঁদেছেন, আমি নিজের চোখে দেখেছি। অঞ্জলি ক্লান্ত চোখে বলল, ডাক্তার, 3 মাস হয়ে গেছে, মিথ্যে আশা দেবেন না। না, একটি লটারি বিক্রেতা ছেলে ভুল করে ঘরে ঢুকে গিয়েছিল। সে তার হাত ছুলো আর তখনই সেই চোখের জল পড়ল। অঞ্জলি অবাক হল। এই কথাটি অর্থহীন মনে হচ্ছিল, কিন্তু ডাক্তারের গম্ভীর চোখ তাকে হাসতে দিল না। সেই ছেলেটি এখন কোথায়? সে জিজ্ঞাসা করল। গার্ড ওকে বাইরে বের করে দিয়েছে। আমি ওকে খুঁজলাম, কিন্তু পেলাম না। সে আইসিইউ এর কাচের দরজার সামনে দাঁড়িয়ে গেল। নিজের মাকে দেখছিল, যিনি এখনও সেখানেই শুয়েছিলেন। শ্বাস-প্রশ্বাসের নল মেশিনের ছন্দের সাথে ধীরে ধীরে নড়ছিল। 3 মাস হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না তার কেমন অনুভব করা উচিত। তাদের মধ্যে একটি পুরো শৈশবের দূরত্ব ছিল। একবারও মা তাকে স্কুলে ছাড়তে যেতেন না, একবারও জন্মদিনের শুভেচ্ছা জানাননি, এবং এখন এক অচেনা বাচ্চা তার প্রথম প্রতিক্রিয়ার কারণ হয়েছে। সে নিজের বুকে এক অজানা যন্ত্রণা অনুভব করল। এটি হিংসা নাকি দয়া তা সে জানত না। তার পেছন থেকে রাকেশের গলা শোনা গেল, আবারও সেই সুসংস্কারের কথা শুনছ নাকি? আমি বলেছিলাম যখন মানুষের সময় ফুরিয়ে যায় তখন যায়, ভুল ধারণা পোষণ করো না। অঞ্জলি ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, আপনি এখানে কি করছেন? শেয়ার হোল্ডারদের মিটিং আছে, আর কিছু কাগজ আছে যাতে তোমাকে সই করতে হবে, যাতে পরিচালনার অধিকার পাওয়া যায়। মা এখনও মারা যাননি, কিন্তু তিনি এখন সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। পুরো কোম্পানির একজন লিডার প্রয়োজন। এই কথাটি ছুরির মতো বিঁধল। অঞ্জলি নিজের মুঠি শক্ত করল। আপনার কথা শুনে মনে হচ্ছে যেন মায়ের জন্য খুব চিন্তা আপনার, নাকি আপনি শুধু পদের জন্য ব্যাকুল? রাকেশের ঠোঁট হালকা বাঁকল। তুমি বুঝবে না, বিজনেস কারো জন্য অপেক্ষা করে না। অঞ্জলি সেখান থেকে চলে গেল। তার মন অস্থির ছিল। হাসপাতালের লবিতে পৌঁছে, যেখানে এখনও বৃষ্টির আর্দ্রতা ছিল, সে একটি চায়ের দোকান থেকে কফি কিনল। পাশেই একটি বাচ্চা মাটিতে পড়ে যাওয়া লটারি টিকিটগুলো তুলছিল। তার ছোট শার্টে অনেক তালি লাগানো ছিল এবং সেটি ভেজা ছিল। সে তৎক্ষণাৎ সেই চোখগুলো চিনে নিল। এটি সেই ছেলেটিই ছিল যার কথা ডাক্তার বিক্রম বলছিলেন। শোনো, তোমার নাম রাজু, তাই না? ছেলেটি অবাক হয়ে উপরে তাকাল। আপনি আমাকে চেনেন? ডাক্তার আমাকে কাল রাতের কথা বলেছেন। তুমি কেন আমার মায়ের ঘরে গিয়েছিলে? রাজু মাথা নিচু করে নিল। জি, মাফ করে দিন, আমি শুধু বৃষ্টি থেকে বাঁচছিলাম। আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না। না না, আমি তোমাকে বকছি না, শুধু জিজ্ঞাসা করতে চাইছিলাম যে তুমি আমার মায়ের হাত কেন ছুলে। রাজু দূরে তাকিয়ে বলল, কারণ তিনি ঠিক আমার মায়ের মতো শুয়েছিলেন। মরার আগে আমার মাও এভাবেই শুয়েছিলেন, আর কখনো ওঠেননি।
এই সরল কথাগুলো অঞ্জলির গলা বুঝিয়ে দিল। সে হাঁটু গেড়ে বসে তার চোখের লেবেলে এলো। তুমি এখানেই লটারি বিক্রি করো? জি, আমার কোনো বাড়ি নেই। আমি গেটের পেছনের বড়াপাও বিক্রেতা রামু কাকার সাথে থাকি। আমি রাতে স্কুলে যাই আর দিনে লটারি বিক্রি করি। আর তোমার মা? আমার মা আগে কারোর বাড়িতে কাজ করতেন, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তিনি অসুস্থ হলেন আর মারা গেলেন। অঞ্জলির শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মীরা কাপুরের একজন পরিচারিকা ছিল লক্ষ্মী, যাকে বহু বছর আগে চুরির সন্দেহে বের করে দেওয়া হয়েছিল। সে কখনো এই বিষয়ে মনোযোগ দেয়নি, শুধু এইটুকু মনে ছিল যে মা কিছু না জিজ্ঞাসা করেই তাকে বের করার কাগজে সই করে দিয়েছিলেন। আর এখন রাজু নামের এক অনাথ বাচ্চা তার সামনে দাঁড়িয়ে বলছিল যে তার মা পরিচারিকা ছিলেন। স্মৃতির ধোঁয়াটে টুকরোগুলো জুড়ে যেতে লাগল। সে কাঁপতে কাঁপতে বলল, তোমার মায়ের নাম লক্ষ্মী ছিল, তাই না? জি। মা বলতেন যে তার মালকিন খুব ভালো ছিলেন, শুধু কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছিল, তাই ভুল বোঝাবুঝি হয়েছিল। হালকা বৃষ্টি শুরু হলো। অঞ্জলির মনে হলো যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মায়ের ৩ মাসের কোমা, বছরের পর বছরের অভিমান আর এই বাচ্চা, সবকিছু তাকে একই বিন্দুতে টেনে আনছিল। সত্য। সে রাজুর কাঁধে হাত রাখল। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। তুমি কি সেই আন্টির সাথে আবার দেখা করতে চাইবে? রাজু ভয় পেয়ে তাকে দেখল। আমার সাহস নেই, তিনি খুব ধনী, গার্ড আমাকে তাড়িয়ে দেবে। কেউ তোমাকে তাড়াবে না, আমার সাথে চলো। যখন তারা দুজনে হাসপাতালে ফিরে এলো, তখন রাকেশ ডাক্তার বিক্রমের সাথে কথা বলছিল। তার মুখ রাগে লাল হয়েছিল। তোমার কোনো অধিকার নেই যে তুমি একজন অচেনা বাচ্চাকে আমার বোনের ঘরে রাখবে, সে চিৎকার করে বলল। আমি শুধু আমার কাজ করছি। সেই বাচ্চার উপস্থিতিতে রোগীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। বাজে কথা, এটি হাসপাতাল, কোনো মন্দির নয়। এই উত্তেজনার মাঝে অঞ্জলি রাজুকে সাথে নিয়ে এলো। কাকু, এই ছেলেটিই মাকে কাঁদিয়েছিল। আমি চাই এটি আরও একবার চেষ্টা করার জন্যে ঘরে যাক। রাকেশ আর চোখে তাকালো। তুমি কি পাগল হয়ে গেছ? যদি আপনি নিজের আপন বোনের জীবনের চেয়ে কন্ট্রাক্টের নম্বরের ওপর বেশি বিশ্বাস করেন, তবে হ্যাঁ, আমি পাগল। ঘর আবার শান্ত হয়ে গেল। ডাক্তার বিক্রম রাজুকে দেখলেন এবং ধীরে ধীরে মাথা নেড়ে ইশারা করলেন। ছেলেটি বিছানার কাছে গেল। তার ছোট হাত কাঁপছিল যখন সে মীরা কাপুরের হাত আবার ধরল। সে খুব নিচু স্বরে বলল, যেন বাতাসকেও বিরক্ত করতে চায় না। আন্টি, আন্টি, আমি রাজু। আমি আপনার সাথে দেখা করতে এসেছি। সেদিন আপনি বলেছিলেন যে আপনি আমাকে গল্প শোনাবেন, কিন্তু আপনি তো ঘুমিয়েই থাকেন। উঠে পড়ুন না আন্টি। হার্ট মনিটরে ধরফরানি কিছু বাড়ল। ডাক্তার বিক্রম নিজের কলম শক্ত করে ধরলেন। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোল না। অঞ্জলি পাশে দাঁড়িয়েছিল। তার চোখ থেকে জল নিজে থেকেই বইছিল। তার এখন আর কোনো সন্দেহ ছিল না। একটি অলৌকিক ঘটনা সত্যিই তার চোখের সামনে ঘটছিল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল। ভোরের আলো জানালা দিয়ে আসছিল। সেই সাদা ঘরে একটি হাত ধীরে ধীরে নড়ল। একটি দীর্ঘশ্বাস গভীর হল এবং সেই সব অসম্ভব জিনিসের মাঝে নতুন কিছু অঙ্কুরিত হল, বিশ্বাস। অরবপতি মহিলার কোমায় থাকা এবং এক লটারি বিক্রেতা ছেলের কারণে কাদার গল্প যে কোনো প্রেস রিলিজের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ল। দ্বিতীয় দিন সকালে যে ইন্টারন্যাশনাল হাসপাতাল সবসময় শান্ত থাকত, আচমকা গুজবে ভরে গেল। কেউ দীর্ঘশ্বাস ফেলছিল, তো কেউ বলছিল হয়তো তার ভাগ্যে কিছু অসম্পূর্ণ থেকে গিয়েছিল। হাসপাতালের ডিরেক্টরের ঘরে রাকেশ ডাক্তার বিক্রমের সামনে বসেছিল। তার কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ছিল। আমি চাই না এই অর্থহীন গল্প বাইরে ছড়াক। আমি শুধু আমার কাজ করছি, ডাক্তার বিক্রম শান্তিতে জবাব দিলেন। রোগীর শরীরে ইতিবাচক শারীরিক প্রতিক্রিয়া হয়েছে এবং সেই ছেলেটি এর কারণ হতে পারে। তুমি বলছো যে এক গরিব ছেলে আমার বোনকে জ্ঞান ফেরাবে? রসিকতা নাকি? সে উঠে দাঁড়ালো এবং অনেক কাগজে সই করল। আজ থেকে শুধু স্টাফদের ঘরে যাওয়ার অনুমতি থাকবে। সেই ছেলেটি এখান থেকে আধ পাও সরবে না। দরজা জোরে বন্ধ হল। ডাক্তার বিক্রম হতাশ চোখে তাকিয়ে থাকলেন। তিনি জানতেন যে রাকেশের মতো লোকেরা অন্ধবিশ্বাসকে নয়,
বরং নিয়ন্ত্রণ হারানোর ভয় পায়। একটি অলৌকিক ঘটনা যদি সত্যি হয়ে যায় তবে তাদের সমস্ত হিসেব নিকেশ তছনছ হয়ে যাবে। সেই সন্ধ্যায় অঞ্জলি রাজুর জন্য দুধের একটি প্যাকেট এবং কিছু গল্পের বই নিয়ে এলো। সে হাসপাতালের গেটের সামনে একটি বেঞ্চে বসেছিল। হাতে এখনও লটারির ছোট বান্ডিলটি ছিল। তোমাকে ভেতরে যেতে দেয়নি? সে জিজ্ঞাসা করল। জি, সেই স্যুট পরা আঙ্কেল বললেন যে আমি হাসপাতাল নোংরা করছি আর আমাকে তাড়িয়ে দিলেন। তুমি এখানেই থাকো। সে সরাসরি মিটিং রুমে গেল, যেখানে রাকেশ শেয়ার হোল্ডারদের সাথে কথা বলছিল। কাকু, আপনি মায়ের সাথে কি করার ইচ্ছে রাখছেন? কিছু না, কিন্তু কোম্পানির একজন লিডার প্রয়োজন। তোমার মা জ্ঞান ফিরে পাবেন না। কিন্তু তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, সেই ছেলেটি কেবল একটি কাকতালীয় ঘটনা। অসুখকে টিআরপি কুড়োনোর জন্য কুসংস্কারের ঠেলা বানিও না। তার কণ্ঠস্বর কঠোর হয়ে গেল, যা সরাসরি অঞ্জলির ব্যথায় আঘাত করছিল। সে মুঠি শক্ত করে শান্ত থাকার চেষ্টা করল। আপনি একসময় মায়ের খুব কাছের ছিলেন, এতটা ঠান্ডা কিভাবে হয়ে গেলেন? তোমার মাই আমাকে এমন বানিয়েছেন। সারা জীবন আমি শুধু তার ছায়া হয়ে থাকলাম। এখন আমি কোম্পানি চালাবো, আর কেউ আমাকে আটকাবে না। অঞ্জলি স্তব্ধ হয়ে গেল। প্রতিটি শব্দ ছুরির মতো তার শৈশবের স্মৃতিতে বিচ্ছিল। ঠান্ডা ডিনার, মা আর কাকুর ঝগড়া, আর কোনায় চুপচাপ বসে থাকা বাবা, সবকিছু এখন একসাথে উথলে উঠল। তার দম বন্ধ হয়ে আসছিল। সে ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলল, যদি মা বেঁচে যান তবে আপনি এই সুযোগ পাবেন না। সে বাইরে চলে গেল এবং সরাসরি মীরা কাপুরের ঘরে পৌঁছাল। ঘর এখনও সাদা ছিল, ভেন্টিলেটর এক ছন্দে চলে যাচ্ছিল। ডাক্তার বিক্রম স্পন্দন পরীক্ষা করছিলেন। তার চোখ ক্লান্ত ছিল। আমার ভয় হচ্ছে যে তারা তার সাথে কিছু করে ফেলবে, তিনি নিচু স্বরে বললেন। আপনার মানে কি? যদি পরিবারের লোকেরা গভীর চিকিৎসা বন্ধ করার কাগজে সই করে দেয় তবে হাসপাতাল কিছু করতে পারবে না। আমি এমন অনেক ঘটনা দেখেছি। অঞ্জলি থমকে গেল। সে তার মাকে দেখল, সেই মহিলাকে যাকে সে নিজের পুরো জীবনে কখনো ভালোবেসে মা বলেনি, যিনি এখন শুধু ধীর নিঃশ্বাসের সাহারায় শুয়েছিলেন। সে ধীরে তার রোগা হাতটি ছুল। তার মাথায় রাজুর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আপনি আমার মায়ের মতো দেখতে। সে সিদ্ধান্ত নিল যে সে এই অলৌকিক ঘটনাকে মাটি চাপা দিতে দেবে না। সেই রাতে অঞ্জলি সেই গরিব বস্তিতে গেল যেখানে রাজু রামু কাকার সাথে থাকত। ঘরটি তার বাড়ির রান্নাঘরের সমান বড় ছিল। দেওয়ালে লোনা ধরার দাগ ছিল। রামু কাকা বাড়াপাও শেখছিলেন, আর রাজু ভেজা লটারি টিকিটগুলো আঠা দিয়ে জোড়া দিচ্ছিল। তাকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল। দিদি, দিদি, আমাকে বকবেন না, আমি ইচ্ছে করে সেখানে যাইনি। না, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমার সাহায্য? তোমাকে শুধু তাদের কাছে যেতে হবে আর কিছু কথা বলতে হবে, যেমন সেদিন বলেছিলে। কিন্তু সেই স্যুট পরা আঙ্কেল বলেছিলেন যে আমার জন্য আন্টির শরীর খারাপ হচ্ছে। কিছু হবে না, আমি দায়িত্ব নিচ্ছি। আমার বিশ্বাস যে আমার মা তোমার কথা শোনেন। রাজু চুপ করে থাকল। তাকে কখনো কেউ বলেনি যে আমার তোমার ওপর বিশ্বাস আছে। একজন ধনী সেজেগুজে থাকা মহিলা সত্য চোখে এটি বলছিলেন। সে মাথা নাড়ল এবং ধীরে জিজ্ঞাসা করল, তাহলে আন্টির কি কষ্ট হচ্ছে? তাদের কষ্ট হচ্ছে, কিন্তু তিনি তোমাকে শোনার চেষ্টা করছেন। পরের দিন সকালে তারা ডাক্তার বিক্রমের সাহায্যে পেছনের দরজা দিয়ে লুকিয়ে হাসপাতালে ঢুকল। ঘরে সকালের রোদ পর্দা দিয়ে ছেকে আসছিল। রাজু কাছে গেল এবং মীরা কাপুরের হাত আবার ধরল। খুব ধীরে বলল, আন্টি, আমি আবার এসেছি। আমি আপনাকে একটি নতুন কথা বলি। কাল আমি 3টি টিকিট বিক্রি করেছি যেগুলোতে পুরস্কার উঠেছে। আমি রামু কাকার জন্য বাড়াপাও কিনেছি। আন্টি, কাকা বললেন যে যদি আমি ভালো ছেলে হই তবে তিনি আমাকে আবার প্রথম ক্লাসে পাঠাবেন। উঠে পড়ুন না আন্টি, আমি শুধু আপনাকে এটি বলতে চেয়েছিলাম। এইবার শুধু হৃৎস্পন্দনই নয়, মীরার চোখের পাতাও ধীরে কাঁপল। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চাইছেন। অঞ্জলি খুশি আর ভয়ে চিৎকার করে উঠল। ডাক্তার বিক্রম কাঁপতে কাঁপতে রিডিং নোট করতে লাগলেন। কিন্তু খুশি বেশিক্ষণ টিকল না। গাড়ির জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হল এবং রাকেশ হাসপাতালে ডিরেক্টরের সাথে উপস্থিত হল। তোমরা কি করছো? রোগীর উন্নতি হচ্ছে, বিক্রম দ্রুত বললেন। আমাকে দেখতে হবে কেমন উন্নতি? রাকেশ গর্জে উঠল। আমি তো শুধু এটি দেখতে পাচ্ছি যে তোমরাই ডমি হাসপাতালে কুসংস্কারের খেলা খেলছ। সে এগিয়ে এলো এবং রাজুকে টেনে নিল। এই ছেলেকে আর এখানে দেখা যাবে না। যদি আবার এমন হয় তবে আমি পুলিশ ডাকব। অঞ্জলি মাঝখানে এসে আটকাল। আপনার ওকে বের করার কোনো অধিকার নেই। আমি আইনি অভিভাবক, আমার সব অধিকার আছে। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। রাজু ভয় পেয়ে মীরা কাপুরের হাত ছেড়ে দিল। কিন্তু সেই মুহূর্তে বিছানা থেকে একটি ছোট আওয়াজ এলো, একটি তীব্র, দুর্বল কিন্তু পরিষ্কার নিঃশ্বাসের আওয়াজ। হার্ট মনিটরের স্ক্রিন দ্রুত ওঠানামা করতে লাগল। মীরা কাপুর ধীরে নিজের মাথা নাড়ালেন।
ডাক্তার বিক্রম চিৎকার করে উঠলেন, তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন। কিন্তু রাকেশ দেখল না, সে শুধু গার্ডের ওপর চিৎকার করল, এই ছেলেকে বাইরে বের করো। দরজা বন্ধ হয়ে গেল। লম্বা করিডোরে রাজুর কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকল। অঞ্জলি হতাশায় চিৎকার করে উঠল, জল তার মুখে বয়ে যাচ্ছিল। মা, প্লিজ উঠে পড়ো। বিছানায় মীরা কাপুরের চোখের পাতা ধীরে একটি ছোট ফাঁকের জন্য খুলল এবং আবার বন্ধ হয়ে গেল। কেউ খেয়াল করেনি, কেবল একটি স্বচ্ছ অশ্রুর ফোঁটা নিচে পড়ল এবং তার মেয়ের চোখের জলে মিশে গেল, যে এই মুহূর্তটির জন্য পুরো জীবন ধরে অপেক্ষা করছিল। ছেলেটিকে ঘর থেকে টেনে বাইরে বের করে দেওয়া হলো। রাজুর কান্নার আওয়াজ লম্বা করিডোরে প্রতিধ্বনিত হতে হতে গার্ডে দ্রুত পায়ের শব্দে হারিয়ে গেল। অঞ্জলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। তার হাত এখনও সেই শূন্য জায়গায় ছিল, যেখানে এক মুহূর্ত আগে সেই ছেলেটি তার মায়ের হাত ধরেছিল। সবকিছু এত দ্রুত ঘটল যে সে কিছুই বুঝতে পারল না। শুধু গলায় এক শ্বাসরোধকারী অনুভূতি আর রাগ ঢেউয়ের মতো উঠছিল। ঘরের ভেতরে ডাক্তার বিক্রম এখনও ইইজি চার্টে লেগেছিলেন। তার নজর ছটফট করা নম্বরগুলো থেকে সরছিল না। রোগীর চোখের পাতা হালকা কাঁপল। হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তিনি জানতেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। কিন্তু সেই লোকেদের জন্য যারা কেবল ক্ষমতা আর সম্পত্তিতে বিশ্বাস করে, অলৌকিক ঘটনা একটি অগ্রহণযোগ্য জিনিস ছিল, কারণ তা তাদের নিয়ন্ত্রণে ছিল না। সন্ধ্যায় অঞ্জলি ডাক্তার বিক্রমের ঘরে গেল। হলুদ আলো তার দুশ্চিন্তাগ্রস্ত মুখে পড়ছিল। সে ভাঙা গলায় জিজ্ঞাসা করল, আপনার কি বিশ্বাস আছে যে আমার মা জ্ঞান ফিরতে চাইছেন? তিনি ধীরে মাথা নাড়লেন। আমার বিশ্বাস আছে, কিন্তু যদি আমরা চাই যে তিনি সুস্থ হন, তবে আমাদের সেই ছেলেটিকে তার কাছে রাখতে হবে। কিন্তু আমার কাকু কখনো এর অনুমতি দেবেন না। তাহলে আমাদের এটি চুপচাপ করতে হবে। সেই মুহূর্ত থেকে তারা দুজনে বিশ্বাস আর ক্ষমতার মাঝে এক নীরব যুদ্ধে নেমে পড়ল। পরের দিন সকালে রাকেশ তার বাড়িতে উকিল আর কোম্পানির বোর্ড মেম্বারদের ডাকল। অলৌকিক ঘটনার খবর তাকে আগের চেয়ে বেশি রাগিয়ে দিয়েছিল। টেবিলে মীরা কাপুরকে মানসিকভাবে অক্ষম ঘোষণা করার জন্য ফাইলের স্তূপ লেগেছিল। সে আদেশ দিল, সই করো। এই সব কিছু একটি মিথ্যে প্রতিক্রিয়া। আমি চাই মিডিয়া টের পাওয়ার আগেই এই তামাশা শেষ হোক। একজন উকিল ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, কিন্তু যদি তিনি জ্ঞান ফিরে পান? রাকেশ টেবিলে হাত মারল। তিনি কখনো জ্ঞান ফিরবেন না, আমি এটি নিশ্চিত করব। এই কথাগুলো অঞ্জলি দরজার ফাঁক দিয়ে শুনে নিল। সে ভয়ে কাঁপতে লাগল, জল বয়ে এলো। এখন সে বুঝতে পারছিল যে কাকুর ওপর তার মা সবচেয়ে বেশি ভরসা করতেন, সেই প্রতিটি আশার আলো নিভিয়ে দিতে চায়। সে ডাক্তার বিক্রমের কাছে গেল। যদি আমার মা জ্ঞান ফেরেন, তবে তারা কি করবেন? যদি তিনি জ্ঞান ফেরেন, তবে তারা সবকিছু হারিয়ে ফেলবেন। যদি তিনি জ্ঞান না ফেরেন, তবে তারা সবকিছু পেয়ে যাবেন। তাহলে আমাদের কি করা উচিত? তোমার মাকে সেই ছেলের কণ্ঠস্বর আবার শুনতে হবে, এটাই একমাত্র চাবিকাঠি। সেই রাতে অঞ্জলি চুপচাপ রামু কাকাকে ফোন করল, যিনি রাজুর দেখাশোনা করতেন। সে তাকে রাজুকে হাসপাতালের পেছনের গেটে আনার জন্য বলল। রাত হয়ে গিয়েছিল, হালকা বৃষ্টি হচ্ছিল। ছেলেটি ভয়ে কাঁপছিল, কিন্তু তাও সাথে এলো। দিদি, যদি আমরা আবার ধরা পড়ি? চিন্তা করো না, আমি সব সামলে নেব। তারা খালি করিডোর দিয়ে ঘরে পৌঁছাল। রাজু শুয়ে থাকা মহিলাকে দেখল। ধীরে নিজের ছোট হাত তার কবজিতে রাখল এবং খিসফিস করে বলল, আন্টি আন্টি, আমি এসে গেছি, আমার ভয় লাগছে না, আপনি উঠে পড়ুন। আপনাকে আমাকে আপনার শৈশবের গল্প শোনাতে হবে। এক মুহূর্তের নীরবতা, আর তারপর মীরা কাপুরের চোখের পাতা আবার কাঁপল। হার্ট মনিটরের আওয়াজ দ্রুত বাড়ল। এইবার একটি গভীর, দুর্বল কিন্তু পরিষ্কার নিঃশ্বাসও ছিল। পুরো ঘর যেন জমে গিয়েছিল। ডাক্তার বিক্রম নিজের চোখে জল ধরে রাখতে পারলেন না। তিনি লড়াই করছেন। কিন্তু সেই সময় ঘরের দরজা খুলল এবং রাকেশের আদেশে 2 গার্ড ভেতরে ঢুকে পড়ল। এই দুজনকে বাইরে বের করো। অঞ্জলি মাঝখানে এসে চিৎকার করল, তোমরা এদের ছোঁতে পারবে না, আমার মা সত্যি প্রতিক্রিয়া দিচ্ছেন। এই ধস্তাধস্তিতে এক গার্ড ভুল করে বিছানায় জোরে ধাক্কা খেল। হার্ট মনিটরের স্ক্রিন নড়ে গেল। রাজুকে বাইরে টেনে নেওয়া হলো। সে ভয়ে চিৎকার করল, না আন্টি, আমি এখানেই আছি। তার বুক চিরে যাওয়া চিৎকার করিডোরে প্রতিধ্বনিত হল। যখন দরজা জোরে বন্ধ হল, তখন ঘর আবার শান্ত হয়ে গেল। কেবল ভেন্টিলেটরের ঠান্ডা আর প্রাণহীন আওয়াজ ছিল। অঞ্জলিকে মেঝেতে ধাক্কা দেওয়া হয়েছিল। ডাক্তার বিক্রম তাকে তুললেন। তার ক্রুদ্ধ নজর কাচের ওপারে দাঁড়িয়ে থাকা রাকেশের ওপর ছিল।
সে ঠান্ডাভাবে হাত বেঁধে দাঁড়িয়েছিল। তুমি তোমার মাকে বাঁচাতে চাও, তাকে শান্তিতে যেতে দাও, এই বিষয়টিকে দয়ার তামাশা বানিও না। অঞ্জলি তাকে দেখল, তার কণ্ঠস্বর ভেঙে গেল। শান্তি? নাকি আপনি ভয় পাচ্ছেন যে মা জ্ঞান ফিরে সবকিছু বলে দেবেন? এই প্রশ্নটি তাকে চমকে দিল। তার চোখে এক মুহূর্তের জন্য ভয় চমকল এবং তারপর উধাও হয়ে গেল। তুমি জানো না তুমি কি বলছ। সে ঘুরে চলে গেল, অঞ্জলি আর ডাক্তার বিক্রমকে করিডরের বিধতে থাকা সাদা আলোয় ফেলে রেখে। সে রাতে সে বাড়ি গেল না। সে হাসপাতালের গেটে বসে থাকল, আসা যাওয়া করা মানুষকে দেখতে থাকল। তার হৃদয় শূন্য ছিল। তখনই রাজু এলো, একটি পাতলা রেইনকোট পরে তার পাশে বসে পড়ল। দিদি, আন্টি কি আমার উপর রাগ করেছেন? না, তুমি কিছু ভুল করনি। আমি দেখেছি তার নিঃশ্বাস দ্রুত হয়েছিল। আমি জানি তিনি খুব শীঘ্রই উঠবেন। সে অশ্রুসিক্ত হাসল। হ্যাঁ, আমার মা উঠবেন, অবশ্যই উঠবেন। রাতের হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু একটি ছোট হাত থেকে এক হালকা উষ্ণতা আসছিল, যা তার হাতকে শক্ত করে ধরেছিল। সেই পৃথিবীতে যেখানে মানুষ প্রতিটি টাকা আর প্রতিটি স্বাক্ষরের জন্য লড়াই করছিল, দুটি আত্মা, একজন মহিলা যিনি ভালোবাসতে শিখছিলেন এবং এক অনাথ বাচ্চা একসাথে বসেছিল। সেই কথাটি বিশ্বাস করছিল, যাকে সবাই মিথ্যে বলছিল। দূর থেকে মীরা কাপুরের ঘরের আলো তখনও জ্বলছিল। ভেতরে সেই মহিলা এখনও কোমায় ছিলেন, কিন্তু তার মুখের শুকনো ঠোঁটের কোণে একটি হালকা রেখা ছিল, যেন একটি অতিক্রান্ত হাসি। হাসপাতালে হওয়া সেই ওলটপালটে 3 দিন পর রাজু নিখোঁজ হয়ে গেল। কেউ জানত না সে কোথায় গেছে। রামু কাকা বললেন যে তিনি শুধু সকালে দেখলেন ছেলেটি চলে গেছে। পেছনে কিছু পুরনো লটারি টিকিট আর একটি কাগজের টুকরো রেখে গিয়েছিল, যাতে লেখা ছিল, আমি চাই না আমার জন্য কাউকে বকা খেতে হোক। যখন আন্টি উঠে যাবেন তখন আমি ফিরে আসব। এই খবর অঞ্জলিকে অস্থির করে দিল। সে হাসপাতালের আশেপাশের প্রতিটি বাজার, প্রতিটি গলিতে দৌড়াল। প্রতিটি দোকানদার, প্রতিটি ভাঙাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করল যে তারা ছেঁড়া জামা পরা খালি পায়ের কোনো ছেলেকে দেখেছে কিনা। কিন্তু প্রতিটি উত্তর একই ছিল, না দিদি, এখানে ভবঘুরে বাচ্চারা আসতেই থাকে। এদিকে হাসপাতালে মীরা কাপুরের অবস্থা স্পষ্টভাবে খারাপ হচ্ছিল। যে দিনগুলোতে রাজু ছিল, তখন যে পরিসংখ্যানগুলো স্থির ছিল তা এখন পড়তে শুরু করেছিল। ডাক্তার বিক্রম কপালে চিন্তার রেখা নিয়ে চার্ট দেখলেন, কিন্তু কিছু বলার সাহস পেলেন না। শুধু চুপচাপ নিজের ল্যাবকোটের পকেটে হাত গুজে নিলেন। তিনি জানতেন যে সেই ছেলেটি একমাত্র সুতো ছিল যা মীরা কাপুরকে এই পৃথিবীর সাথে জুড়ে রেখেছিল। অঞ্জলির কাছে আর কোনো উপায় ছিল না। সে যে কোনো মূল্যে রাজুকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে চাকরি থেকে ছুটি নিল এবং পুরো শহরে পোস্টার মারল, যাতে লেখা ছিল 7 বছরের ছেলে রাজুর খোঁজ, যে শহরের মাঝখানে লটারি বিক্রি করে। বড় পুরস্কার পাওয়ার জন্য এই নম্বরে কল করুন। দিনের পর দিন সে রোদে বৃষ্টিতে দৌড়াল। তার জুতো ধুলোয় ভরে গেল, মুখ শুকিয়ে গেল। প্রতিবার যখন সে দূর থেকে কোনো রোগা পাতলা বাচ্চাকে দেখত, তার হৃৎপিণ্ড জোরে ধকধক করত, আর তারপর এটি জেনে হতাশ হতো যে সে রাজু নয়। সে যে কোনো দিন বিলাসিতায় থাকত, যাকে কখনো কারো কাছে মিনতি করতে হয়নি। এখন রাস্তার ধারের একটি বাচ্চার ঠিকানা জানার জন্য এক চাওয়ালার সামনে হাঁটু গেড়ে বসতে প্রস্তুত ছিল। রাতে অঞ্জলি এক বাস স্টপে গুটিসুটি মেরে বসেছিল। হাতে রাজুর দেওয়া একটি দুমড়ানো মোচড়ানো লটারি টিকিট ছিল। তার সেই শেষ রাতের কথা মনে পড়ল, যখন ছেলেটি তার মায়ের সাথে কথা বলেছিল। তার স্বচ্ছ চোখ, তার ধীর কণ্ঠস্বর, যেন কাউকে চোট দিতে ভয় পাচ্ছে। তার সেই নজরে এমন কিছু ছিল যা তাকে অস্থির করছিল, একটি অদ্ভুত চেনা অনুভূতি। পরের দিন সকালে সে সাহায্যের জন্য পুলিশ স্টেশনে গেল, কিন্তু আধিকারিক কেবল কাঁধ ঝাঁকালেন। দিদি, ভবঘুরে বাচ্চা অনেক আছে, তাদের খুঁজে পাওয়া সহজ নয়। কিন্তু সেই ছেলেটি বিশেষ, তার নাম রাজু। তার মা আমার বাড়িতে পরিচারিকার কাজ করতেন। পরিচারিকা কোথায়? মীরা কাপুরের বাড়িতে, সানশাইন গ্রুপের চেয়ারম্যান। আধিকারিক উপরে তাকালেন, তার ভ্রু কুঁচকে গেল। আরে মীরা কাপুর, আমার মনে আছে, লক্ষ্মী নামে এক মহিলা অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে ভুলভাবে বের করে দেওয়া হয়েছে। এই কথাটি যেন আকাশ থেকে বাজ পড়ার মতো ছিল। অঞ্জলি দ্রুত জিজ্ঞাসা করল, তার কণ্ঠস্বর কাঁপছিল, কি আপনার সেই মহিলার ঠিকানা মনে আছে? আমি দেখছি, সেই সময় লক্ষ্মী কমলানগর বস্তিতে ভাড়া থাকতেন। শুনেছি কয়েক বছর আগে তার মৃত্যু হয়েছে। বেচারি, তার একটি ছোট ছেলে ছিল,
হয়তো এখন এই বলশেরই হবে। অঞ্জলি ধন্যবাদ জানালো আর দৌড়ে বের হলো। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরভর করছিল। যত সে এগোলো, স্মৃতির টুকরোগুলো আরও পরিষ্কার হতে লাগল। সেই বছরের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যা, যখন তার মা রাগের মাথায় পরিচারিকাকে কোনো সাফাই না শুনে বের করে দিয়েছিলেন। সে তখন মাত্র ১৫ বছরের ছিল। শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল যখন সেই মহিলা একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে গেটের বাইরে বের হয়েছিলেন। যদি সে ভুলে গিয়ে থাকত বা ভুলে যাওয়ার চেষ্টা করে থাকত, তবে এখন সবকিছু একটি তুফানি ঢেউয়ের মতো ফিরে আসছিল। যদি রাজু সেই বাচ্চাটিই হয়ে থাকে, যদি তার মা সত্যিই ভুল করে থাকে, তবে অঞ্জলি একটি ভেজা সংকীর্ণ গলিতে দাঁড়িয়ে রইল। বৃষ্টির জল তার পায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। অপরাধ বোধের এক অনুভূতি তার গলা পর্যন্ত ভরে এলো। সে ডাক্তার বিক্রমকে ফোন করল। আমার মনে হয় আমি জানি রাজু কে। আপনি কি তাকে খুঁজে পেয়েছেন? না, কিন্তু আমি জানি সে কেন এসেছিল। আমার মা তার কাছে ঋণী, এবং তার মৃত মায়ের কাছেও। অন্যদিকে ডাক্তারের কণ্ঠস্বর গম্ভীর হয়ে গেল। হয়তো এই কারণেই তিনি যেতে পারছেন না, তিনি ক্ষমার অপেক্ষা করছেন। এই কথাটি অঞ্জলিকে কাঁদিয়ে দিল। সে শহরের বাইরে পুরনো কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে লোকেরা বলেছিল যে লক্ষ্মীকে কবর দেওয়া হয়েছে। বৃষ্টি আবার শুরু হয়ে গেল। কবরের একটি সাধারণ পাথরের ওপর অক্ষরগুলো আবছা হয়ে গিয়েছিল। লক্ষ্মী, এক প্রিয় মা। কবরের পাশের কাদায় ছোট ছোট পায়ের ছাপ ছিল। সে নিচু হয়ে দেখল যে টাটকা গাঁদা ফুল রাখা আছে। রাজু এখানে এসেছিল। তার বুক কেঁপে উঠল। ছেলেটি এখানেই কোথাও ছিল, শুধু সে সঠিক জায়গাটি খুঁজে পাচ্ছিল না। সন্ধ্যায় সে হাসপাতালে ফিরল। মায়ের বিছানার পাশে বসে তাকে সবকিছু বলল। মা, আমি জানতে পেরেছি ওই ছেলেটি লক্ষ্মী আন্টির ছেলে, যাকে আপনি বহু বছর আগে বের করে দিয়েছিলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি ভুল ছিলেন। মা মীরা কাপুরের চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এখন আর কোনো সন্দেহ ছিল না, তিনি শুনতে পাচ্ছিলেন। ডাক্তার বিক্রম এটা দেখলেন। তিনি বললেন, দেখলেন তো, তিনি কখনোই হার মানেননি। হ্যাঁ, এখন শুধু একটি কাজই বাকি, রাজুকে ফিরিয়ে আনা। আমি তাকে খুঁজে বের করবই। অঞ্জলি জবাব দিল। তার চোখে নিজের মায়ের জন্য এবং নিজের জন্য এক দৃঢ় সংকল্প ছিল। পরের দিন সকালে সে কমলা বাজারে ফিরে গেল। একজন বৃদ্ধা খিচুড়ি বিক্রেতা আম্মা মাথা নেড়ে সায় দিলেন যখন সে জিজ্ঞেস করল, হ্যাঁ, ওই ছেলেটিকে আমি জানি। সে এখানে নিরি বিড়ালদের খাবার খাওয়াতে আসত। কয়েকদিন আগে একটা ট্রাক এসেছিল। ড্রাইভার বলছিল যে সে তাকে কাজের জন্য বাইরে নিয়ে যাবে। কোন রাজ্যে আপনার মনে আছে? হয়তো ভিওয়ান্ডি কোনো ইটের ভাটায়। কিছু না ভেবেই অঞ্জলি একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় সে বিস্তীর্ণ মাঠ দেখল। আকাশ মেঘে ঢাকা ছিল। তার মনে এক অজানা ভয় ছিল। যদি রাজু আরও দূরে চলে যায়, যদি তার কিছু হয়ে যায়, তবে হয়তো তার মা আর অপেক্ষা করতে পারবেন না। ট্যাক্সি একটি ছোট ইটের ভাটার সামনে থামল। কাদা আর ধোঁয়ার মাঝে এসে এক রোগা পাতলা বাচ্চাকে ঠেলাগাড়িতে ইট বোঝাই করতে দেখল। তার চুল উস্কো খুস্কো ছিল, শার্ট ছেঁড়া ছিল, কিন্তু সে ওই চোখগুলোকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। রাজু, সে চিৎকার করল। ছেলেটি অবাক হয়ে ঘুরল। এক মুহূর্ত পরে সে কাঁদতে কাঁদতে হেসে ফেলল। দিদি, আন্টি কি জেগে উঠেছেন? না, কিন্তু তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। আমার সঙ্গে বাড়ি চলো। ছেলেটি ইতস্তত করে ভাটার মালিকের দিকে তাকালো, যে কটকট করে তাকিয়েছিল। অঞ্জলি এগিয়ে গেল, নিজের পার্স থেকে টাকা বের করে টেবিলের ওপর রাখল। আমি এই ছেলেটিকে নিয়ে যাচ্ছি, এর ওপর কারও কোনো ঋণ নেই। ফেরার পথে রাজু লামু কাকার দেওয়া বড়া পাওয়ের প্যাকেটটি শক্ত করে ধরেছিল। তার চোখ জলজল করছিল। দিদি, আমার ভয় করছে যে আন্টি রাগ করবেন। না, তোমার মায়ের কাছে তার এক ক্ষমার ঋণ আছে। গাড়িটি লালচে সন্ধ্যার আলোয় এগিয়ে চলল। এক নতুন অধ্যায়ের সংকেত দিচ্ছিল সত্য, ক্ষমা এবং এক অলৌকিক ঘটনা যা পুনরায় জন্ম নিতে চলেছিল। ট্যাক্সি বৃষ্টির ভেজা রাতে দ্রুত বেগে ছুটছিল। রাজু পেছনের সিটে বসেছিল। বড়া পাওয়ের গরম প্যাকেটটি কোলের উপর শক্ত করে ধরে। সে মাঝে মাঝে অঞ্জলিকে দেখছিল। সে পাশে বসেছিল। মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে এমন এক শক্তিশালী আশা ছিল যা আগে কখনোই ছিল না। এতদিনের নিরাশার পর তার মনে হচ্ছিল যেন ভাগ্য অবশেষে তাকে পথ দেখিয়ে দিয়েছে। দিদি, আন্টির কি খুব কষ্ট হচ্ছে? রাজু ধীরে ধীরে জিজ্ঞেস করল। হয়তো হ্যাঁ, কিন্তু তিনি তোমার জন্য চেষ্টা করছেন। আমার জন্য? ছেলেটি চোখ বড় বড় করল। হ্যাঁ, রাজু, তিনি তোমাকে শুনতে পাচ্ছেন, শুধু তিনি খুব দুর্বল। যদি তুমি ফিরে না আসতে, তবে হয়তো তিনি চিরকালের জন্য ঘুমিয়ে যেতেন। ছেলেটি চুপ হয়ে গেল। বৃষ্টির ফোঁটা জানালার কাছে ধাক্কা খাচ্ছিল। তার ছোট ধুলো মাখা কিন্তু আশ্চর্যজনকভাবে পরিষ্কার মুখমণ্ডলকে প্রতিফলিত করছিল।
আমি চাই না আমার জন্য আন্টির কষ্ট হোক। ওই স্যুট পরা আঙ্কেল বলছিলেন যে আমার কাছে আসার কারণে ওনার শরীর খারাপ হচ্ছে। ওনারা ভুল বলছিলেন। অঞ্জলি হাসি মুখে তার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি পাশে থাকলে তবেই তিনি বাঁচার শক্তি পান। সব কাজ করতে দুঃখ, কিন্তু প্রায়ই দুঃখী থাকেন। অঞ্জলির গলা ধরে এলো। সে নিজের মুখে হাত দিয়ে রাখল যাতে কান্নার আওয়াজ না বের হয়। ছেলেটি মীরা কাপুরের কানের কাছে ঝুঁকে হাওয়ার মতো ফিসফিস করে বলল, আন্টি, উঠে পড়ুন, দিদি কাঁদছে। যদি আপনি আমাকে আর দিদিকে ভালোবেসে থাকেন তবে উঠে পড়ুন। আমার ভয় লাগছে যে আপনি চিরকালের জন্য ঘুমিয়ে যাবেন। এক দীর্ঘ দুর্বল কিন্তু পরিষ্কার নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। ওনার পুরো শরীর ধীরে ধীরে কুঁচকে গেল এবং তারপর ওনার হাত, যে হাত হাজার হাজার মানুষের জীবনের সিদ্ধান্ত নিয়েছিল, কাঁপতে কাঁপতে রাজুর ছোট আঙুলটিকে শক্ত করে ধরে নিল। মেশিনে সতর্কবার্তার শব্দ দ্রুত বাজতে লাগল। ওনার চোখের পাতা বারবার কাঁপল এবং তারপর ধীরে ধীরে খুলে গেল, অস্পষ্ট কিন্তু জীবন্ত। ডাক্তার বিক্রম! অঞ্জলি চিৎকার করে উঠেও চোখের জল বয়ে গেল। আমার মা চোখ খুলেছেন। মীরা কাপুরের প্রতিক্রিয়ার পরীক্ষা করা হলো। কোনো সন্দেহ ছিল না, মীরা কাপুর জ্ঞান ফিরে পেয়েছিলেন। বাইরে বারান্দায় মেডিকেল স্টাফরা একে অপরকে ডাকছিল। পায়ের শব্দ দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু সেই ঘরে সবকিছু যেন থমকে গিয়েছিল। মীরা কাপুর চারদিকে তাকালেন। ওনার ক্লান্ত নজর সেই ছোট বাচ্চাটির ওপর গিয়ে থামল, যে ওনার হাত ধরেছিল। তুমি কে? ওনার কণ্ঠস্বর দুর্বল এবং ভারী ছিল। জি, আমি রাজু আন্টি। আপনার কি আমাকে মনে আছে? তিনি মনে করার চেষ্টা করলেন। স্মৃতির জট পাকানো সুতোয় এক চমক খেলে গেল। লক্ষ্মী নামের এক মহিলার ছবি, যে বৃষ্টিতে এক ছোট বাচ্চাকে কোলে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল কাঁপতে কাঁপতে। তোমার মা লক্ষ্মী, তাই না? রাজু মাথা নাড়ল। জি, মা বলতো যে যদি কোনোদিন আপনি দুঃখী থাকেন তবে আমাকে দেখে নেবেন, আপনার মায়ের হাসি দেখতে পাবেন। কেউ আর কিছু বলল না, শুধু জানালার বাইরে বৃষ্টির ফোঁটা আর অঞ্জলির ফুপিয়ে কান্নার শব্দ ছিল। সে হাঁটু গেলে বসে মায়ের কাঁপানো হাতটি ধরে নিল। মা, আমি সব জানতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। মা, আমি আপনাকে খুব একা ছেড়ে দিয়েছিলাম। মীরা কাপুর নিজের হাত তোলার চেষ্টা করলেন এবং নিজের মেয়ের গালে রাখলেন। দুর্বল কণ্ঠে বললেন, তুমি কেঁদো না, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি অনেক মানুষের সাথে ভুল করেছি, লক্ষ্মীর সাথেও এবং তোমার সাথেও। সেই মুহূর্তে মা মেয়ের মাঝে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা ঠান্ডা দেয়ালটি যেন ভেঙে পড়ল। সমস্ত অভিমান, দূরত্ব, না বলা কথা, সবকিছু ক্ষমার উষ্ণ নিঃশ্বাসে গলে গেল। ডাক্তার বিক্রম নিঃশব্দে ঘুরে দাঁড়ালেন, এক হালকা হাসি লুকিয়ে। তিনি জানতেন যে যা ঘটেছিল তা শুধু একটি শরীরের জ্ঞান ফিরে আসা ছিল না, বরং একটি আত্মার পুনর্জন্ম ছিল। গাড়ি হাসপাতালের গেটের সামনে থামল। রাতের অন্ধকার নেমে এসেছিল। নিয়ন আলোগুলি ঠান্ডা আলো ছড়াচ্ছিল। দুজনে নিঃশব্দে ভেতরে চলে গেল। তাদের সাথে ছিল এক অস্থিরতা এবং পুনরায় খুঁজে পাওয়া বিশ্বাস। ভেতরে রুমে ডাক্তার বিক্রম বেশ কয়েক রাত ধরে প্রায় জেগেছিলেন। যখন তিনি তাদের আসতে দেখলেন তখন তিনি চমকে উঠলেন। তারপর এক হালকা হাসির সাথে বললেন, যেন কোনো বোঝা নেমে গেল, রাজু, তুমি ফিরে এসেছ? জি, আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তার সাহেব। আমার ভয় ছিল যে আমি বিরক্ত করছি, তাই আমি চলে গিয়েছিলাম। কোনো ব্যাপার না, তুমি একদম সঠিক সময়ে এসেছ। আন্টির অবস্থা খারাপ হচ্ছে, আমাদের তোমাকে দরকার। অঞ্জলি বিছানার পাশে গেল। তার মা সেখানে শুয়েছিলেন। মুখ শুকিয়ে গিয়েছিল, গায়ের চামড়া ফ্যাকাশে, হাত মোমের মতো ঠান্ডা, কিন্তু তার ঠোঁটে এখনও এক হালকা হাসি ছিল, যেন তিনি নিভে যাওয়ার আগে থমকে গিয়েছেন। মা, আমি রাজুকে ফিরে এনেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? কোনো প্রতিক্রিয়া হল না, শুধু ভেন্টিলেটরের একঘেয়ে ঠান্ডা আওয়াজ ছিল। রাজু কাছে এলো, বড়া পাওয়ের প্যাকেটটি টেবিলের ওপর রাখল এবং ধীরে ধীরে ওনার হাত ধরল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আন্টি, আন্টি, আমি ফিরে এসেছি। আপনাকে আমার খুব মনে পড়ছিল। কাল আমি অনেক দূরে গিয়েছিলাম, সেখানে খুব ঠান্ডা ছিল। যদি কেউ আমার হাত এভাবেই ধরত যেমন আপনি ধরতেন। ডাক্তার বিক্রম হার্ট মনিটরের স্ক্রিন দেখছিলেন। সংখ্যাগুলো নড়াচড়া করতে লাগল। একটি হালকা বক্ররেখা তৈরি হল এবং হৃৎস্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগল। ডাক্তার অঞ্জলিকে চুপ থাকার ইশারা করলেন। ছেলেটি বলে চলল, তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার মাকে স্বপ্নে দেখেছি। মা বলল যে আমার আপনার সাথে দেখা করতে ফিরে আসা উচিত, কারণ আপনার ঘুম এখনও শেষ হয়নি। মা বলল যে আপনি ওনার মতোই। কয়েক ঘন্টা পর হাসপাতালে হইচই পড়ে গেল। মিডিয়া চলে এলো। বিলিয়নিয়ার মীরা কাপুরের এক লটারি বিক্রেতা ছেলের কারণে জ্ঞান ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। কেউ বিশ্বাস করল, কেউ সন্দেহ করল, কেউ উপহাস করল, কেউ প্রশংসা করল।
কিন্তু যারা এটি দেখেছিল কেউ এই কথা অস্বীকার করতে পারছিল না যে যুক্তির বাইরে কিছু ঘটেছিল। রাকেশ এলো। নিজের বোনকে চোখ খুলতে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে লাগল, দিদি, আপনি সত্যি জ্ঞান ফিরে পেয়েছেন? তিনি তার দিকে তাকালেন। চোখে এখন আর রাগ ছিল না, শুধু ক্লান্তি আর বোধ ছিল। রাকেশ, তুমি ক্লান্ত হয়ে গেছ, তাই না? সে মাথা নিচু করে নিল, চুপ থাকল। সেই মুহূর্তে হয়তো প্রথমবারের মতো সেই লোকটি নিজেকে নিজের সেই বোনের সামনে ছোট অনুভব করল, যাকে সে সারা জীবন ঘৃণা করে আসছিল। সেই রাতে যখন সবাই চলে গেল, অঞ্জলি তার মায়ের বিছানার পাশে বসেছিল। রাজু তার কোলে ঘুমিয়ে গিয়েছিল। তার নিঃশ্বাস এক লয়ে চলছিল। মীরা কাপুর তাদের দেখলেন। ওনার ঠোঁট হালকা একটু বেঁকে উঠল। ও ওর মায়ের মতো, শান্ত এবং মজবুত। মা, আপনার লক্ষ্মী আন্টিকে মনে আছে? অঞ্জলি জিজ্ঞেস করল। সারা জীবন আমি সেই বৃষ্টির দিনটি ভুলতে পারিনি। আমি ভুল বুঝেছিলাম। এখন আমি শুধু আমার ভুল শুধরাতে চাই। অঞ্জলি মায়ের হাত ধরে হাসল। আপনি সেই সুযোগ পাবেন মা, রাজুর জন্য এবং নিজের জন্য। বাইরে সকাল হচ্ছিল। প্রথম কিরণ জানালা দিয়ে এসে মীরা কাপুরের মুখে পড়ল। সেই মহিলা যে আবেগে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, এখন এক রাস্তার বাচ্চার ছোট হাতের স্পর্শে পুনরুজ্জীবিত হয়েছিলেন। আর কোথাও দূরে হয়তো লক্ষ্মী নামের মহিলার আত্মাও হাসছিল। পরের দিন সকালে মীরা কাপুরের জ্ঞান ফেরার খবর শহরের দাবানলের মতো ছড়িয়ে পড়ল। খবরের কাগজগুলো শিরোনাম করল, বিলিয়নেয়ার মহিলা লটারি বিক্রেতা ছেলের কারণে বেঁচে ফিরলেন। টিভি, সোশ্যাল মিডিয়া এবং এমনকি রাস্তার ধারে ছোট চায়ের দোকানেও আলোচনা হচ্ছিল। কেউ বিশ্বাস করছিল, কেউ সন্দেহ। কিন্তু কেউ এই কথা অস্বীকার করতে পারছিল না যে সেই ঠান্ডা সাদা ঘরে নিয়মের বাইরে কিছু ঘটেছিল। জ্ঞান ফেরার পর প্রথম দিন মীরা কাপুর তখনও দুর্বল ছিলেন। ওনার কণ্ঠস্বর নিঃশ্বাসের মতো বদলে গিয়েছিল। কিন্তু ওনার চোখগুলো আলাদা ছিল, প্রাণহীন নয়, বরং উষ্ণ, শান্ত এবং অনুশোচনায় ভরা। অঞ্জলি ওনার পাশে বসে মায়ের হাত ধরে। এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে কি দেখছে। মা, আপনার সব কিছু মনে আছে? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। মনে আছে? আমি তোমাকে কথা বলতে শুনেছি, আর ওই ছেলেটিকেও আমাকে আন্টি বলতে শুনেছি। ওনার কণ্ঠস্বর কাঁপল এবং তারপর থেমে গেল। তিনি মাথা ঘুরিয়ে চারদিকে তাকালেন। ওই ছেলেটি কোথায়? আমি লক্ষ্মীর ছেলের সাথে দেখা করতে চাই। কিন্তু রাজু সেখানে ছিল না। নিজের মাকে জ্ঞান ফিরে পেতে দেখার পর সে নিঃশব্দে হাসপাতাল থেকে চলে গিয়েছিল। সে আলো আর অচেনা মানুষদের ভয় পেত। তার ভয় ছিল যে সে তাদের দুনিয়ায় আসার যোগ্য নয়। সে তার শেষ লটারি টিকিটটি টেবিলের উপর ছেড়ে গিয়েছিল, যার নিচে লেখা ছিল, আমি খুশি যে আপনি উঠে পড়েছেন। আমার কোনো পুরস্কার চাই না, শুধু আপনি সুস্থ হয়ে যান। মীরা কাপুর কাগজটি পড়লেন, চোখের জল বেরিয়ে এলো। দেখলে অঞ্জলি, হয়তো এটাই সেই অনুভূতি যা আমি আমার সারা জীবন ভুলে গিয়েছিলাম, কোনো স্বার্থহীন ভালো কাজ। জ্ঞান ফেরার তৃতীয় দিনে তিনি ডাক্তারের কাছে হাঁটার অভ্যেস করার অনুমতি চাইলেন। ওনার পা কাঁপছিল, তবুও তিনি এক এক পা ফেলার চেষ্টা করলেন। ডাক্তার বিক্রম এবং অঞ্জলি দুপাশ থেকে সাহায্য করলেন। পুরো হাসপাতাল থমকে গেল। সেই সব মানুষ যারা এই মহিলাকে ৩ মাস ধরে প্রাণহীন পড়ে থাকতে দেখেছিল, এখন সবাই আবেগপ্রবণ ছিল। মিডিয়া এলো, ক্যামেরা ঝলসে উঠল। এক তরুণ রিপোর্টার জিজ্ঞেস করল, ম্যাম, এটা কি সত্যি যে আপনি লটারি বিক্রেতা ছেলের কারণে জ্ঞান ফিরে পেয়েছেন? তিনি হাসলেন। ওনার কণ্ঠস্বর ভারী ছিল। আমি জানি না এটি অলৌকিক ঘটনা ছিল নাকি কর্ম, কিন্তু যদি ওই ছোট হাতটি না থাকত, তবে হয়তো আমি আজ এখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম না। এই কথাটি পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ল, লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করল। কিন্তু এই চাকচিক্যের পেছনে একটি কথা ছিল যা তাদের অস্থির করছিল। ওই ছেলেটি এমনভাবে গায়েব হয়ে গিয়েছিল যেন সে কখনো ছিলই না। সেই সন্ধ্যায় অঞ্জলি তার মায়ের ঘরের দরজা খুলল এবং দেখল যে তিনি জানালার পাশে একলা বসে আছেন। জ্যোৎস্না ওনার ফ্যাকাশে মুখে পড়ছিল। মা, আপনি কি ভাবছেন? ভাবছি যে আমি কি করেছি আর কি করতে পারিনি। সারা জীবন আমি যুক্তি, সংখ্যা আর কন্ট্রাক্টে বিশ্বাস করেছি, কিন্তু দেখা গেল যে জিনিসটি আমাকে বাঁচাতে পারত তা ছিল সেই বাচ্চার এক ছোট হাত, যার মাকে আমি সব কিছু হারাতে বাধ্য করেছিলাম।
মা, এখনও আপনার কাছে শুধরানোর সুযোগ আছে। আমি রাজুকে খুঁজতে আপনাকে সাহায্য করব। তিনি নিজের মেয়ের হাত শক্ত করে ধরে নিলেন এবং মাথা নাড়লেন। বছরের পর বছর পর ওনার চোখে প্রথমবারের মতো এমন এক উজ্জ্বলতা ছিল, যা টাকা বা ক্ষমতার নয়, বরং জীবন, দয়া এবং মানবতার ছিল। পরের দিন সকালে মা মেয়ে রাজুকে খুঁজতে বেরিয়ে পড়ল। মীরা কাপুর এখনও পুরোপুরি সুস্থ ছিলেন না, কিন্তু তিনি সাথে যাওয়ার জেদ করলেন। তিনি একটি সাধারণ জ্যাকেট, টুপি আর মাস্ক পরলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। এই দৃশ্য দেখে অঞ্জলির গলা ধরে এলো। সে তার মাকে এত সাধারণ কখনো দেখেনি। তারা রামু কাকার বস্তিতে ফিরে গেল, কিন্তু সেখানে শুধু একটি খালি ঘর ছিল, যার দেয়ালে নোনা ধরা ছিল। রামু কাকা চলে গিয়েছিলেন, কারণ যে ইটের ভাটায় রাজু কাজ করত সেটি বন্ধ হয়ে গিয়েছিল। আশেপাশের লোকেরা বলল, ওই ছেলেটি খুব ভালো ছিল, প্রতি রাতে বিড়ালদের খাবার খাওয়াতে আসত, কিন্তু দুদিন ধরে দেখা যাচ্ছে না, মনে হয় ওর জ্বর হয়েছিল। লোকে ওকে গ্রামের ডিসপেন্সারিতে নিয়ে গেছে। এটি শুনে মীরা কাপুরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অঞ্জলি তৎক্ষণাৎ ট্যাক্সি নিয়ে ডিসপেন্সারিতে পৌঁছাল। গ্রামের প্রান্তে একটি ছোট ঘর, যাতে জীবাণুনাশক আর ধোঁয়ার গন্ধ মিশেছিল। রাজু একটি পুরনো লোহার বিছানায় গুটিসুটি মেরে শুয়েছিল। তার কপাল পুড়ছিল, নিঃশ্বাস দুর্বল ছিল। দরজা খোলার শব্দে সে চোখ খুলল এবং হাসার চেষ্টা করল। আন্টি, আপনি ঠিক হয়ে গেছেন, আমি খুব খুশি। মীরা কাপুর কাছে এলেন, ওনার চোখে জল ছিল, কণ্ঠস্বর কাঁপছিল। তুমি আমার সাথে কেন থাকোনি রাজু? আমার ভয় ছিল যে লোকে বকবে। আমার ভয় ছিল যে আমার কারণে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে। তিনি নিচে বসলেন এবং সেই ছোট হাতটি ধরলেন, যে হাতটি তাকে খাত থেকে বাইরে বেড়ে এনেছিল। না, তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি জানো, আমি ভুলে গিয়েছিলাম যে কারো স্পর্শের অনুভূতি কেমন হয়, কোনো মানে ছাড়া। ধন্যবাদ রাজু। ছেলেটি ধীরে ধীরে হাসল, কিন্তু তার চোখ ভরে এলো। আমার মায়ের খুব মনে পড়ে। মা বলতো যে ক্ষমা করতে জানে সেই খুশি মনে বাঁচতে পারে। আমার মনে হয় এখন আপনি বুঝে গেছেন। এই কথাটি ওনার হৃদয়ে তীরের মতো বিঁধল। আমি বুঝে গেছি। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি বুঝে গেছি। সেই রাতে মীরা কাপুর রাজুকে শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দয়ার কারণে নয়, বরং কারণ ওনার বিশ্বাস ছিল যে ওই ছেলেটির উপস্থিতি জীবনের এক উপহার, যা তিনি নিজের ভুল শুধরানোর জন্য পেয়েছেন। গাড়িতে রাজু জানালার পাশে বসেছিল, বাইরে পেরিয়ে যাওয়া হলুদ আলোর মালা দেখছিল। আন্টি, রাতে শহর খুব সুন্দর লাগে, যেমন আমি আমার মাকে স্বপ্নে বলতাম। তিনি হাসলেন। ওনার হাত এখনও তার হাতের ওপর ছিল। রাজু, এখন থেকে তোমাকে স্বপ্ন দেখার দরকার পড়বে না, তুমি এতে বাঁচবে। অন্যদিকে অঞ্জলি তাদের দেখছিল। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। সে বুঝে গিয়েছিল যে অলৌকিক ঘটনা শুধু কারো কোমা থেকে ফিরে আসা নয়। আসল অলৌকিক ঘটনা তখন ঘটে যখন মানুষের হৃদয় খুলে যায়, ভালোবাসতে শেখে এবং ক্ষমা করতে শেখে, চাইলে যত দেরি হোক না কেন। গাড়ি রাতে এগিয়ে চলল এক নতুন শুরু নিয়ে। আকাশে বৃষ্টি থেমে গিয়েছিল। চাঁদের আলো নিচে গাছপালার উপর ঝিকমিক করছিল। জানালার কাছে হাজার হাজার ছোট তারার মতো প্রতিফলিত হচ্ছিল, ঠিক ততটাই কোমল আর সুন্দর যতটা সেই অলৌকিক ঘটনা, যা এইমাত্র ঘটেছিল। শহর ফেরার 2 সপ্তাহ পর রাজুকে মীরা কাপুরের পুরনো বাংলোতে থাকার জন্য নিয়ে আসা হলো। কিন্তু এখন সেটি আগের মতো ঠান্ডা আর কঠোর ছিল না। তার জায়গায় হাসি, অঞ্জলির পিয়ানোর সুর আর গরম বড়াপাওয়ের গন্ধ দখল করে নিয়েছিল, যা মীরা বিশেষভাবে ওই ছোট ছেলেটির জন্য বানিয়েছিলেন। যে ঘর কখনো ক্ষমতার প্রতীক ছিল, এখন তা একটি ঘর হয়ে গিয়েছিল যেখানে মানুষ আদেশের চেয়ে উষ্ণ দৃষ্টিতে কথা বলত। কিন্তু অলৌকিক ঘটনা শুধু আলো আনে না, সে নিজের সাথে কিছু অন্ধকারও টেনে আনে। মিডিয়া তাদের ঘিরে ধরল, গল্পটিকে এক চাঞ্চল্যকর বিষয় হিসেবে তুলে ধরল। তারা রাজুকে চমৎকারী ছেলে, বিলিয়নেয়ারকে জাগিয়ে তোলা শিশু, পৃথিবীর দেবদূতের মতো নাম দিল। প্রতিটি খবরের কাগজে এক একটি চাঞ্চল্যকর শিরোনাম ছিল, প্রতিটি চ্যানেলে এক একটি আলাদা ব্যাখ্যা। এক সকালে অঞ্জলি খবরের কাগজ পড়ল। তার হাত কাঁপছিল। একটি গুজব ছড়িয়েছিল, অলৌকিক ঘটনা শুধু বিলিয়নেয়ার মীরা কাপুরের নাম উজ্জ্বল করার একটি নাটক। নিচে মীরা কাপুর এবং রাজুর একটি ছবি ছিল, যেখানে তাদের হাসিকে এমনভাবে কাটছাঁট করা হয়েছিল যেন তারা কোনো পিয়ার শুটে একজন ডিরেক্টর এবং শিশুশিল্পী। অঞ্জলি রাগে খবরের কাগজ ফেলে দিল।
ওরা কিছুই জানে না আর এমন লেখার সাহস কিভাবে পায়। মীরা কাপুর পাশে বসেছিলেন, ওনার কণ্ঠস্বর হালকা কিন্তু দৃঢ় ছিল। ওদের ছেড়ে দাও মা, যখন লোকে বুঝতে পারে না তখন তারা সবসময় ভালো জিনিসকে মিথ্যে মনে করে। কিন্তু আমি ওদের মা আর রাজুকে এভাবে বদনাম করতে দিতে পারি না। প্রমাণের দরকার নেই, শুধু সততার সাথে বাঁচো, লোকে নিজে দেখে নেবে। যাই হোক, কথা এখানেই থেমে থাকল না। কোম্পানি, চ্যারিটি সংগঠন এবং এমনকি টিভি নির্মাতারাও যোগাযোগ করতে শুরু করল। তারা এই অলৌকিক গল্পের ওপর সিনেমা বানানোর, স্পন্সর করার এবং সহযোগিতার প্রস্তাব দিচ্ছিল। ওনার কোম্পানির কিছু লোকও পরামর্শ দিল যে ওনার এই সুযোগটি ব্যবহার করে নিজের মর্যাদা এবং স্টক আবার গঠন করা উচিত। রাকেশ, যে ওনার জ্ঞান ফেরার পর থেকে চুপ ছিল, হঠাৎ এক রহস্যময় হাসি আর একটি মোটা ফাইল নিয়ে ফিরে এলো। দিদি, আপনি কি জানেন যে আপনি মিডিয়ার সোনার খনির ওপর বসে আছেন? সোনার খনি? তিনি তার দিকে তাকালেন। ওনার চোখ ক্লান্ত কিন্তু দৃঢ় ছিল। তুমি এখনও বোঝনি রাকেশ, আসল সোনা পকেটে নয়, হৃদয়ে থাকে। নৈতিকতার ভান করবেন না দিদি। যদি ওই ছেলেটি আপনাকে স্পর্শ না করত তবে আজ আপনার এত প্রশংসা হতো না। হয়তো, কিন্তু যদি তুমি আমার জায়গায় ৩ মাস বিছানায় শুয়ে থাকতে তবে কি তুমিও একই কথা ভাবতে? রাকেশ চুপ হয়ে গেল। তুমি বলেছিলে যে বিজনেস কারো জন্য অপেক্ষা করে না। ঠিক আছে, কিন্তু জীবন শুধু বিজনেস নয়। লক্ষ্মী আমার জন্য কাজ করত, আর আমি ভুল করেছি। ওই ছেলেটি আমাকে উপলব্ধি করিয়েছে যে যদি তুমি তোমার ইনসানিয়াত হারিয়ে ফেলো তবে কোনো মহিমা কোনো কাজের নয়। এই কথাগুলো সেই লোকটির হৃদয়ে হাতুড়ির মতো লাগল, যে কখনো শুধু মুনাফার পেছনে ছুটত। সে নিঃশব্দে ঘুরে চলে গেল, মীরা এবং অঞ্জলিকে সেই ঘরে রেখে যেখানে ফুলের হালকা গন্ধ ছিল। সেই সন্ধ্যায় মীরা কাপুর একটি প্রেস কনফারেন্স ডাকলেন। কোনো বিজ্ঞাপন নয়, কোনো জাঁকজমকপূর্ণ স্টেজ নয়, শুধু একটি কাঠের টেবিল, একটি পুরনো মাইক্রোফোন, আর রাজু ওনার পাশে বসেছিল, সেই পুরনো পরিষ্কার পরিচ্ছন্ন শার্ট পরা। তিনি এক গভীর উষ্ণ কণ্ঠে বলতে শুরু করলেন। ওনার হাত জোর করা ছিল। আমি এই প্রেস কনফারেন্স কোনো অর্জন জানানোর জন্য বা কিছু প্রমাণ করার জন্য ডাকিনি। আমি শুধু এটি বলতে চাই যে যদি এই ছেলেটি না থাকত তবে হয়তো আমি এই পৃথিবী থেকে এক ক্ষমার ঋণ নিয়ে চলে যেতাম। আমি একবারের মাকে বের করে দিয়েছিলাম, এক ভালো মহিলাকে, শুধু নিজের অহংকারের কারণে। আর এখন তার ছেলে আমাকে বাঁচালো। পরিবেশ শান্ত হয়ে গেল। ডজন ডজন ক্যামেরা ঘোরা বন্ধ হয়ে গেল। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আরও বললেন, কিন্তু আসল অলৌকিক ঘটনা আমার জ্ঞান ফেরা নয়। অলৌকিক ঘটনা হলো এই যে এই গরিব অনাথ বাচ্চাটি সেই মানুষকে ক্ষমা করতে পারে যে তার পরিবারকে আঘাত করেছে। এটি সেই জিনিস যা আমার সমস্ত টাকা কিনতে পারবে না। পুরো হল নিঃশ্বাস বন্ধ করেছিল। রাজু মাথা নিচু করে ধীরে ধীরে হাসল। সে সবকিছু বুঝতে পারেনি, কিন্তু সে নিজের হাতকে ধরে থাকা ওনার উষ্ণ হাতটিকে অনুভব করছিল। যখন প্রেস কনফারেন্স শেষ হল তখন সোশ্যাল মিডিয়ায় তুফান বয়ে গেল, কিন্তু এইবার উপহাস করার মতো শব্দ ছিল না। হাজার হাজার কমেন্ট আবেগে ভরা ছিল। এটি শুনে আমি কেঁদে ফেলেছি, ওই ছেলেটি একটি দেবদূত। যদি পৃথিবীতে এমন আরও কিছু অলৌকিক ঘটনা ঘটে তবে হয়তো মানুষ আরও ভালো হয়ে যাবে। কিন্তু সেই শোরগোলপূর্ণ ভিড়ে কিছু আলাদা চোখও ছিল। ঠান্ডা গণনা করা একটি বড় মিডিয়া কোম্পানি চমৎকারী ছেলের গল্পের কপিরাইট কেনার জন্য একটি চিঠি পাঠাল। একজন বিখ্যাত পরিচালক সিনেমা বানানোর প্রস্তাব দিলেন। মানুষ ক্রমাগত আসতে থাকল। মীরা কাপুর প্রতিটি প্রস্তাব দেখলেন, এক গভীর নিঃশ্বাস নিলেন। এই পৃথিবী এখনও লাভ ছাড়া বিশ্বাস করতে শেখেনি, কিন্তু মা অন্তত তারা অনুভব করতে শিখছে, অঞ্জলি বলল। তিনি ধীরে ধীরে হাসলেন। হ্যাঁ, আর যতক্ষণ একজন মানুষও সত্যি অনুভব করবে অলৌকিক ঘটনা বেঁচে থাকবে। সেই রাতে বছরের পর বছর পর মীরা কাপুর ব্যালকনিতে বেরোলেন। আকাশ তারায় ভরা ছিল। রাজু ওনার পাশে দাঁড়িয়েছিল, হাতে একটি নতুন লটারি টিকিট নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আন্টি, কাশ আমার মা এই দৃশ্যটি দেখতে পেত। তিনি তার কাঁধে হাত রাখলেন। ওনার কণ্ঠস্বর কোমল ছিল। হয়তো তোমার মা দেখছে কোথাও থেকে আর হাসছে। সেই মুহূর্তে শহরের সমস্ত আলো, সমস্ত শোরগোল পেছনে পড়ে গেল। শুধু তারা ছিলেন, সেই মহিলা যিনি ভাবতেন যে তিনি সবকিছু হারিয়ে ফেলেছেন, এবং সেই বাচ্চাটি যে তাকে সবথেকে দামি জিনিসটি ফিরিয়ে দিয়েছে, একটি ভালোবাসার হৃদয়। প্রেস কনফারেন্সের পর মীরা কাপুর এবং রাজুর নাম সব জায়গায় ছড়িয়ে পড়ল। শত শত চ্যারিটি সংগঠন,
কোম্পানি এবং মিডিয়া সহযোগিতা, ইন্টারভিউ এবং এই মানবিক অলৌকিকতাকে ছড়াতে সাহায্য করতে লাগল। কিন্তু সেই ভিড়ের মাঝে একটি পুরনো মুখ ছিল, রাকেশ, ওনার ভাই, যে ওনার কোমায় থাকার সময় পুরো কোম্পানি সামলেছিল। সে একটি কঠিন হাসি আর একটি মোটা ফাইল নিয়ে ফিরে এলো। দিদি, আপনার জ্ঞান ফেরা আমাদের পরিবারের জন্য একটি আশীর্বাদ, কিন্তু কোম্পানিতে খুব বিশৃঙ্খলা চলছে। শেয়ার হোল্ডাররা নিয়ন্ত্রণের ভাগ চাচ্ছে। আমার মনে হয় যে আপনার বিশ্রাম নেওয়া উচিত এবং আমাকে পরিচালনা চালিয়ে যেতে দেওয়া উচিত। মীরা কাপুর নিজের ভাইকে দেখলেন। ওনার চোখ শান্ত কিন্তু গভীর ছিল। তুমি এমনভাবে কথা বলছো যেন আমি মরে গেছি। রাকেশ, কিন্তু আপনি দুর্বল এবং এখন আপনি আবেগে প্রভাবিত হচ্ছেন। একটি লটারি বিক্রেতা ছেলে একটি কর্পোরেশনকে বাঁচাতে পারবে না। অঞ্জলি দাঁড়িয়ে গেল। আপনি কি বলছেন? যদি রাজু না থাকত তবে মা আজ এখানে বসে থাকত না। রাকেশ নিজের ভাইঝির দিকে তাকালো না, শুধু ধীরে ধীরে বলল, আবেগ সুন্দর হয়, কিন্তু বিজনেসের যুক্তির প্রয়োজন হয়। মীরা কাপুর ধীরে ধীরে হাসলেন। তো তোমার যুক্তি তোমাকে এটি শেখালো যে যখন আমি বিছালায় পড়েছিলাম তখন তুমি কোম্পানির 20% শেয়ার নিজের নামে ট্রান্সফার করে নাও? রাকেশ স্তব্ধ হয়ে গেল। পুরো ঘর নীরব হয়ে গেল। দিদি, আপনাকে আমি কোমায় মরে যাইনি রাকেশ। লোকে কিছু শুনতে পায় না, কিন্তু আমি সব কিছু শুনেছি। প্রতিটি মিটিং, শেয়ার হোল্ডারদের সাথে, তোমার প্রতিটি কথা। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। আমি এটি কোম্পানিকে বাঁচানোর জন্য করেছি। যখন আপনি সক্ষম ছিলেন না তখন আমাকে দায়িত্ব নিতে হয়েছে। তুমি কোম্পানিকে বাঁচিয়েছ না নিজের লোভকে? ওনার কণ্ঠস্বর ধীর কিন্তু তীক্ষ্ণ ছিল। অঞ্জলি নিজের পকেট থেকে একটি ইউএসবি বের করে টেবিলের উপর রাখল। এটি আপনার গোপন লেনদেনের একটি কপি, সেই চুক্তিগুলি যাতে আপনি গ্রুপের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিনিয়োগের জন্য টাকা বের করেছেন। সব কিছু যাচাই করা আছে। রাকেশ পিছিয়ে গেল, তার মুখ সাদা হয়ে গেল। তোমাকে এটি কে দিল? দরজার বাইরে থেকে পায়ের শব্দ পাওয়া গেল। রাজু একটি পুরনো ফোন হাতে নিয়ে ভেতরে এলো। তার হাসি ভোলা ছিল। জি, আমি শুধু অঞ্জলি দিদিকে সাহায্য করেছি। আমি কোম্পানির কিছু আঙ্কেলকে কথা বলতে শুনেছিলাম, তো আমি রেকর্ড করে নিয়েছিলাম। আমার মনে হলো যে দিদির জানা উচিত। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। ওই বাচ্চাটি, যাকে তারা একটি মিডিয়া প্রতীক মনে করছিল, সেই সব থেকে বড় ষড়যন্ত্রের পর্দাফাঁসকারী হিসেবে বেরিয়ে এলো। রাকেশ কেঁপে উঠল। তুমি কে বড়দের ব্যাপারে নাক গলানোর? মীরা কাপুর তাকে আটকালেন। এই সে যার কারণে আমি বেঁচে আছি আর তোমার আসল চেহারা দেখতে পারছি। তিনি দাঁড়ালেন। ওনার কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে মজবুত ছিল। রাকেশ, আমি অনেক মানুষকে ক্ষমা করেছি, কিন্তু তোমার জন্য আমাকে সত্যকে সামনে আনার জন্য একটি আলাদা পথ বেছে নিতে হবে। কাল আমি সমস্ত প্রমাণ জনসমক্ষে আনব, তোমাকে বরবাদ করার জন্য নয়, বরং নিজের বাবা মায়ের ইজ্জত বাঁচানোর জন্য। রাকেশ চেয়ারে বসে পড়ল। তার চোখে অনুশোচনা আর ভয়ের এক মিশ্রিত ভাব ছিল। আমি শুধু পরিচয় চেয়েছিলাম। সারা জীবন আমি আপনার ছায়ায় বেঁচেছি। আমার মধ্যেও ক্ষমতা আছে, কিন্তু তুমি ভুল পথ বেছে নিলে। মীরা বললেন। ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যদি তুমি আমাকে বলতে তবে আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু তুমি প্রতারণা বেছে নিলে। ঘরে পরিবেশ ভারী হয়ে গেল। রাজু রাকেশের কাছে গেল এবং ধীরে ধীরে বলল, আঙ্কেল, আমার মনে হয় যে সবাই ভুল করতে পারে, কিন্তু যদি আপনি ক্ষমা চান তবে দিদি আর আন্টি আপনাকে ক্ষমা করে দেবে। আমার মা বলতো যে নিজের ভুল স্বীকার করে তার জন্য আশা বাকি থাকে। এই সরল কথাটি তার হৃদয়ের গভীরে এক হালকা চাকুর মতো বিঁধল। সে মাথা নিচু করে নিল। চোখে জল বয়ে গেল। সেই অশ্রু যা বছরের পর বছর ক্ষমতা তাকে কাঁদাতে পারেনি। দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা চাইনি। মীরা কাপুর কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর এগিয়ে গিয়ে নিজের ভাইয়ের কাঁধে হাত রাখলেন। ক্ষমা করার মানে ভুলে যাওয়া হয় না, কিন্তু যদি তুমি শুধরানোর সাহস করো তবে আমি তোমাকে আবার শুরু করার পথ দেব। ওনার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। এটি সেই মুহূর্ত ছিল যখন পুরো পরিবার ভেঙে পড়ল, যে তার জন্য নয়, বরং কারণ তারা এইমাত্র আরও একটি অলৌকিক ঘটনা দেখেছিল। উদারতার অলৌকিক ঘটনা। কিছুদিন পর মীরা কাপুর শেয়ার হোল্ডারদের একটি বৈঠক ডাকলেন। ডজন ডজন সাংবাদিকের সামনে তিনি পুরো সত্যটি বললেন, নিজের ভুলগুলো এবং নিজের ভাইয়ের ভুল কাজ। তিনি কিছু লুকোলেন না, কোনো দোষ চাপালেন না। তিনি বললেন, আমাদের মধ্যে কেউ পূর্ণ নয়, কিন্তু যখন আমরা মোকাবিলা করার সাহস করি তখনই আমরা বড় হই। হলে পিন পতন নীরবতা ছেয়ে গেল।
তারপর করতালির শব্দে ফেটে পড়ল। টাকার জন্য নয়, বরং সত্যের জন্য। বৈঠক থেকে বের হওয়ার সময় রাজু ওনার হাত ধরে নিল। আন্টি, আপনি আমার মায়ের মতো দেখতে। যখন আপনি হাসেন তখন ততটাই ভালো লাগে। তিনি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওনার কণ্ঠস্বর গভীর এবং উষ্ণ ছিল। তোমার কারণেই আমি শিখেছি যে সত্যের সাথে কিভাবে বাঁচতে হয়। ছেলেটি হাসল। আন্টি, আমি তো শুধু তাই করেছি যা মা শিখিয়েছিল। ভালো মানুষ হওয়ার জন্য ধনী হওয়া জরুরি নয়, শুধু অন্যদের ভালোবাসা জানতে হয়। মীরা কাপুর তার হাত শক্ত করে ধরে নিলেন। নিজের জীবনে প্রথমবারের মতো সেই মহিলা, যিনি কখনো স্টিলের মতো ঠান্ডা ছিলেন, তিনি সাদা খুশির অনুভূতি করলেন। বাইরে ঢলতি বিকেলের রোদ ওনার রূপালি চুলে ঝিকমিক করছিল। ক্ষমতার লড়াই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটি নতুন যাত্রা শুরু হচ্ছিল। অনুশোচনাকে কর্মে বদলানোর, অলৌকিক ঘটনাকে উত্তরাধিকারে বদলানোর। শেয়ারহোল্ডারদের বৈঠকের পর মীরা কাপুরের কোম্পানি যেন ধুয়ে পরিষ্কার হয়ে গেল। শত শত কর্মচারী কেঁদে ফেলল যখন তারা সেই মহিলাকে, যাকে কখনো আয়রন লেডি মনে করা হতো, তাদের কাছে ক্ষমা চাইতে দেখল। এখন সেটি আদেশ দেওয়ার কণ্ঠস্বর ছিল না, বরং এক আসল মানুষের কণ্ঠস্বর ছিল, দুর্বল এবং অনুশোচনায় ভরা। রাজু পেছনের সারিতে বসেছিল। তার চোখ ওনাকে দেখে উজ্জ্বল হয়ে উঠছিল। সে হাসছিল। তার মনে তিনি এখন আর এক বিলিয়নার ছিলেন না, বরং মীরা আন্টি ছিলেন, যিনি তাকে এক গরিব ডিসপেন্সারিতে হাত ধরেছিলেন, যিনি পুরনো ভুলগুলোর ওপর কেঁদেছিলেন। কিন্তু শান্তি বেশিদিন টিকল না। আরও একটি তুফান চলে এলো। এক সকালে যখন অঞ্জলি নিজের অফিসে ঢুকল, তখন সে নিজের মাকে ইন্টারনেটে একটি ভিডিও দেখতে পেল। ওনার মুখ জমে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল। মা, কি হয়েছে? তিনি জবাব দিলেন না, শুধু নিঃশব্দে স্ক্রিনটি তার দিকে ঘুরিয়ে দিলেন। ভিডিওতে রাজু স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল, আর এক অচেনা লোক তাকে লুকিয়ে ভিডিও করছিল। ঘৃণা ভরা কণ্ঠে বলছিল, এই ছেলেটি কোনো দেবদূত নয়, এটি শুধু একটি মিডিয়ার হাতিয়ার। ওই মহিলা একে চমৎকারী ছেলের নাটক করার জন্য টাকা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তুফান বয়ে গেল। হাজার হাজার কমেন্ট সন্দেহ আর আক্রমণে ভরা ছিল। কেউ গালি দিচ্ছিল, কেউ মজা ওড়াচ্ছিল, কেউ রাজুকে একটি বানানো বাচ্চা, ধনী ব্যক্তিদের একটি মার্কেটিং পণ্য বলছিল। অঞ্জলি টেবিলে থাপ্পড় মারল। তার চোখ লাল হয়ে গেল। এটি করার সাহস কার হল? একটি বাচ্চার সাথে কেউ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? মীরা কাপুর অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর শুধু এটুকু বললেন, এরা কোম্পানির পুরনো শেয়ার হোল্ডার। তারা আমাকে নিচে নামাতে চায়, এটি প্রমাণ করার জন্য যে অলৌকিক ঘটনা মিথ্যে। তাদের মনে হয় যে যদি তারা রাজুর ভাবমূর্তি খারাপ করে দেবে, তবে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে, আর আমি সবকিছু হারিয়ে ফেলব। আর সেই সন্ধ্যায় তিনজন, অঞ্জলি এবং রাজু, ছোট ঘরে বসেছিল। কেউ কিছু বলছিল না। ছেলেটি চুপ ছিল, তার চোখ সজল ছিল। আমি রাগ করিনি আন্টি, রাজু ধীরে ধীরে বলল। লোকে বিশ্বাস না করলেও ঠিক আছে, আমি জানি যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন। আমার মা বলতো যে ভালো লোকেদের কারো বিশ্বাসের প্রয়োজন হয় না, শুধু তাদের নিজের মন পাল্টানো উচিত নয়। এই মাসুম কথাটি মীরা কাপুরকে কাঁদিয়ে দিল। ইনি ছেলেটিকে কষলে জড়িয়ে ধরলেন। অনেক বছরের মধ্যে প্রথমবার তার চোখের জল ভয় বা অপরাধবোধের কারণে ছিল না, বরং কৃতজ্ঞতার কারণে ছিল, কারণ তিনি নিজেকে একটি শিশুর সামনে ছোট অনুভব করেছিলেন। পরের দিন সকালে মীরা কাপুর আলোর সামনে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি লাইভ টিভি শো আয়োজন করলেন। কোনো স্ক্রিপ্ট নেই, কোনো মঞ্চ নেই, কোনো পরিচয় নেই। ক্যামেরার সামনে তিনি হাসিমুখে রাজুর কাঁধে হাত রাখলেন। আমার কারো বিশ্বাসের দরকার নেই। আমি শুধু চাই মানুষ এতে বিশ্বাস করুক যে ভালোবাসা কোনো মিডিয়া ক্যাম্পেইন নয়। এই ছেলেটি অভিনয় করছে না। ও শুধু তখন হাত বাড়িয়েছিল যখন আমার প্রয়োজন ছিল। যদি এটি মিথ্যে হয়, তবে আমি চাই এই পৃথিবীতে এমন আরও মিথ্যে থাকুক। তিনি রাজুর দিকে তাকিয়ে বললেন, তুমি কিছু বলতে চাও? রাজু, ছেলেটি মাথা নিচু করল। তার কণ্ঠ কাঁপছিল। আমি আপনার মতো ভালো বলতে জানি না, কিন্তু আপনি যদি জ্ঞান না ফিরে পেতেন, তবে আমার গল্প শোনার মতো কেউ থাকত না। আমি শুধু চেয়েছিলাম আপনি বেঁচে থাকুন। আমার মা বলতো, যখন আমরা কাউকে ভালোবাসি, তখন শুধু তাদের বেঁচে থাকাটাই যথেষ্ট হয়। হলে নিস্তব্ধতা নেমে এলো। স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মানুষও চুপ হয়ে গেল। কোনো সঙ্গীত নেই, কোনো মিথ্যে চোখের জল নেই, শুধু একটি শিশু, যার চোখ পরিষ্কার ছিল এবং শব্দগুলো সত্য ছিল। পুরো সোশ্যাল মিডিয়াকে নাড়িয়ে দিল।
একটি কমেন্ট সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ল। যদি এটি অভিনয় হয় তবে এটি মানুষের করা সবচেয়ে সুন্দর অভিনয়। জনগণের রাগ শান্ত হল এবং তারপর মিলিয়ে গেল। মানুষ নিজেদের আবার দেখতে শুরু করল যে তারা কিভাবে ভালোর চেয়ে মন্দের উপর সহজে বিশ্বাস করে ফেলে। এক বিকেলে যখন হালকা বৃষ্টি হচ্ছিল, মীরা কাপুর অঞ্জলির সাথে রাজুকে নদীর পাড়ে নিয়ে গেলেন, যেখানে একসময় তার পুরনো বস্তি ছিল। অস্থায়ী ঘরগুলোতে কেরোসিনের প্রদীপ জ্বলছিল। তিনি একটি খাম বের করে রামু কাকার হাতে রাখলেন, যিনি কখনো রাজুর দেখাশোনা করেছিলেন। এটি রাজুর মায়ের নামে একটি স্কলারশিপ ফান্ড। আজ থেকে এই এলাকার যে কোনো শিশু যে স্কুলে যেতে চায় তাকে সাহায্য করা হবে। রামু কাঁপছিলেন, চোখের জল বেরিয়ে এলো। ম্যাডাম, আপনি এটি করছেন, ওর মায়ের আত্মা শান্তি পাবে। রাজু তাকে দেখল, তার চোখ বৃষ্টির মধ্যে চকচক করছিল। আন্টি, আপনি এমনটা করছেন, আমার মা খুব খুশি হবেন। না রাজু, তিনি হাসলেন। তোমার মা শুধু খুশি হবেন না, বরং গর্বও করবেন। ছেলেটি খিলখিল করে হেসে উঠল এবং হঠাৎ তাকে জড়িয়ে ধরল। সেই ছোট্ট আলিঙ্গনটি এত শক্তিশালী ছিল যেন সে সেই সব কথার জন্য ধন্যবাদ বলতে চায় যা শব্দ দিয়ে বলা যায় না। সেই রাতে তিনি জানলার সামনে বসে শহরকে কুয়াশায় ডুবে থাকতে দেখছিলেন। অঞ্জলি এলো এবং এক কাপ চা রাখল। আপনি কি ভাবছেন মা? আমি ভাবছি যে হয়তো অলৌকিক ঘটনা নিজে থেকে ঘটে না। এটি তখনই ঘটে যখন মানুষ মাথা নত করতে শেখে। বাইরে বৃষ্টির ফোঁটা এক লয়ে পড়ছিল। আলোর নিচে গেটে লাগানো একটি ছোট্ট নতুন বোর্ড চকচক করছিল, যাতে লেখা ছিল রাজুর আলো ফাউন্ডেশন, সেই শিশুদের জন্য যাদের ওপর কখনো বিশ্বাস করা হয়নি। আর সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে অলৌকিক ঘটনা এখন শুধু তার নিজের গল্প নয়, বরং হাজারো অন্য গল্পের শুরু। শহরে আবার বৃষ্টির মরশুম এসে গিয়েছিল। বৃষ্টির ফোঁটা ৩০ তলার ঘরের বড় জানলায় পড়ছিল, যেখানে মীরা কাপুর চুপচাপ দূরে তাকিয়েছিলেন। যখন থেকে রাজুর আলো ফাউন্ডেশনের স্থাপনা হয়েছিল, শত শত ধন্যবাদপত্র এসে গিয়েছিল। যেসব শিশু একসময় পরিত্যক্ত ছিল, এখন তারা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছিল। কিন্তু এই চাকচিক্যের পেছনে তার হৃদয়ে এখনও একটি অপূর্ণ কথা ছিল, একটি শেষ মোকাবেলা যা তিনি জানতেন যে তাকে করতেই হবে। তার জ্ঞান ফেরার ৩ মাস পর তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছিল, কিন্তু প্রতিবার যখন তিনি আয়নায় দেখতেন, তখন তিনি নিজের চোখে একটি ক্লান্তি অনুভব করতেন। বয়সের কারণে নয়, বরং সেই স্মৃতির কারণে যা এখনও মুছে যায়নি। সেই দিনটি যখন তিনি রাগে রাজুর মাকে বাংলো থেকে বের করে দিয়েছিলেন। সেই রাতে অঞ্জলি ভেতরে এলো এবং দেখল যে মা হাতে একটি পুরনো ছবি ধরে আছেন। ছবিতে একজন তরুণী সহজ সরল হাসিমুখের মহিলা ছিলেন, যিনি কোলে একটি ছোট্ট শিশুকে নিয়েছিলেন। মা, আপনি এই ছবিটি এখনও রেখেছেন? এটি আমি একটি পুরনো ড্রয়ারে পেলাম। আমার মনে হয়েছিল যে আমি এটি ফেলে দিয়েছি, কিন্তু দেখা গেল কিছু স্মৃতি থাকে যা তুমি কবর দিতে চাইলেও সেগুলো নিজে থেকেই ফিরে আসে। আপনি এটার কি করবেন? কাল আমি কবরস্থানে যাব, আমাকে লক্ষ্মীর সাথে কথা বলতে হবে। অঞ্জলি ধীরে ধীরে মাথা নাড়ল। সে জানত এটি তার মায়ের জীবনের সবচেয়ে জরুরি যাত্রা, মিনতি করার জন্য নয়, বরং ক্ষমা পাওয়ার জন্য। পরের দিন সকালের আকাশ ঝাপসা ছিল। একটি গাড়ি ধীরে ধীরে সেই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছিল যা শহরের বাইরের এলাকার দিকে যায়। রাজু পেছনের সিটে বসেছিল, সাদা ফুলের একটি তোড়া নিয়ে। যখন গাড়ি থামল, তখন মীরা কাপুর নিচে নামলেন। ভেজা মাটিতে তার পা ভারী ছিল। তার সামনে একটি ছোট সাধারণ কবর ছিল, যেটিতে শ্যাওলা জমে গিয়েছিল। পাথরটি একপাশে হেলেছিল, যাতে অস্পষ্ট অক্ষরে খোদাই করা ছিল, লক্ষ্মী ১৯৮৮-২০১৮। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। এখন তার মধ্যে একজন কোটিপতির মতো কোনো ভাব ছিল না, না সেই মহিলার ভাব ছিল যিনি কখনো সবচেয়ে ওপরে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু একজন মহিলা ছিলেন, যিনি একজন চলে যাওয়া আত্মার সাথে কথা বলছিলেন। লক্ষ্মী, আমাকে ক্ষমা করে দিও। ১৫ বছর আগে আমি তোমার উপর বিশ্বাস করিনি। আমার মনে হয়েছিল তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে বৃষ্টির রাতে বের করে দিয়েছিলাম। যদি রাজু না থাকত, তবে হয়তো আমি অনুতাপ নিয়েই মারা যেতাম। হাওয়া বইল, নিজের সাথে ভেজা মাটি এবং শুকনো পাতার খসখস শব্দ নিয়ে এলো। তিনি মাথা নত করলেন। চোখের জল গড়িয়ে ফুলের ওপর পড়ল। তুমি জানো, তোমার ছেলে খুব ভালো। ওর কাছে সেই হৃদয় আছে যা আমার কাছে কখনো ছিল না। আমি জানি না তুমি শুনতে পাচ্ছ কিনা,
কিন্তু আমি আমার বাকি জীবন তোমার জায়গায় ওর দেখাশোনা করব। অঞ্জলি পেছনে দাঁড়িয়ে নিজের মাকে বৃষ্টির মধ্যে কাঁপতে দেখছিল। তার চোখও ভিজে এলো। তার পাশ থেকে রাজু চুপচাপ সাদা ফুলের তোড়াটি কবরের ওপর রাখল। মা, মীরা আন্টি এসেছেন। সে ধীরে কিন্তু পরিষ্কার গলায় বলল, উনি খুব কাঁদছেন, আপনি ওনার ওপর রাগ করবেন না। মীরা কাপুর ঘুরলেন এবং ছেলেটিকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। রাজুর ছোট্ট হাত তার পিঠে থাপড়ে দিচ্ছিল, যেন বছরের পর বছর ধরে থাকা একটি গভীর অদৃশ্য ক্ষতকে শান্ত করছে। যখন তারা কবরস্থান থেকে বেরোলেন, তখন হঠাৎ বৃষ্টি থেমে গেল। সূর্যের একটি পাতলা কিরণ মেঘের আড়াল থেকে কাঁচা রাস্তায় পড়ল। তিনি মাথা তুলে হাসলেন, একটি খুব হালকা কিন্তু জীবনে ভরপুর হাসি। দেখেছ লক্ষ্মী, আকাশও আমাকে ক্ষমা করে দিল। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার পর তিনি বোর্ড অফ ডিরেক্টরস থেকে একটি আমন্ত্রণপত্র পেলেন। একজন বড় ব্যবসায়ী চমৎকার কেন্দ্র বানাতে সহযোগিতা করতে চান, যেখানে অনাথ শিশুদের জন্য চিকিৎসা এবং মানসিক চিকিৎসার সমন্বয় হবে। অঞ্জলি পড়ে নিজের মায়ের দিকে দেখল। আপনি কি মনে করেন, আমাদের কি এটি গ্রহণ করা উচিত? তিনি হাসলেন, তার চোখ অনেক বেশি উজ্জ্বল ছিল। এটি একটি সুযোগ যে আমার যা কিছু বাকি আছে তার ব্যবহার অন্যদের ক্ষত ভরার জন্য করি, শুধু টাকা দিয়ে নয়, বরং আমার এবং রাজুর গল্প দিয়ে। রাজু এটি শুনে খুশিতে বলল, আন্টি, আমি আপনাকে সাহায্য করব। আমি ছোট শিশুদের গল্প শোনাব, যাতে তারা দুঃখ না পায়। হ্যাঁ রাজু, তুমি সেই কেন্দ্রের ছোট্ট একটি প্রদীপ হবে। তিনজন একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠলেন। সেই হাসি সেই ঘরে প্রতিধ্বনিত হল, যেখানে কখনো শুধু পায়ের আওয়াজ এবং নীরবতা থাকত। সেটি হালকা, পরিষ্কার এবং সত্য ছিল, যেন একটি পুনর্জীবিত হৃদয়ের শব্দ। রাতে যখন সবাই চলে গেল, মীরা কাপুর একটি মেজের সামনে বসেছিলেন, যার ওপর একটি নতুন ডায়েরি খোলা ছিল। তিনি আবার লিখতে শুরু করেছিলেন। কোনো পরিকল্পনা নয়, কোনো বিনিয়োগের রণনীতি নয়, বরং জীবনের সাদা পাতা। তিনি প্রথম লাইনটি লিখলেন, আমার জাগার ৩৬৫তম দিনে আমি সত্যি আবার বেঁচে উঠেছি। মেশিনের কারণে নয়, বরং একটি ছোট্ট হৃদয়ের কারণে, যে আমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে শিখিয়েছে। কলম কাঁপল, চোখের জলের একটি ফোঁটা কাগজের ওপর পড়ল। কিন্তু এখন এটি দুঃখের জল ছিল না, বরং শান্তির ছিল। ঘরের দরজা ধীরে ধীরে খুলল। রাজু মাথা ভেতরে ঢুকাল। হাতে একটি ছোট বালিশ ছিল। আন্টি, আমার বিদ্যুৎ চমকানোতে ভয় লাগছে, আমি কি আপনার সাথে শুতে পারি? তিনি হাসলেন, একটি খুব কোমল হাসি, যাতে কোনো ক্লান্তি ছিল না। এসো বেটা, আমারও একাকিত্বে ভয় লাগে। ছেলেটি বিছানায় উঠে পড়ল, কম্বলে ঢুকে তার কাঁধে মাথা রেখে দিল। হলুদ আলো দুটি মুখে পড়ল, একটি বৃদ্ধ অভিজ্ঞ, একটি তরুণ মাসুম, কিন্তু আশ্চর্যজনকভাবে একই রকম। দুজনের মুখেই সেই সব মানুষের হাসি ছিল, যারা অন্ধকার থেকে বেরিয়ে আলো পেয়েছে। আন্টি, রাজু ফিসফিস করে বলল, যখন আমি বড় হব, তখন কি আমি আপনার মতো অন্যদের সাহায্য করার জন্য কিছু করতে পারি? হ্যাঁ রাজু, কিন্তু বড় হওয়ার অপেক্ষা করার দরকার নেই। প্রতিবার যখন তুমি একটি ভালো শব্দ বলো, প্রতিবার যখন তুমি কোনো দুঃখী মানুষের হাত ধরো, তখন তুমি এটিই করছো। অলৌকিক ঘটনা কোনো বড় ব্যাপার নয়, এটি একটি ছোট্ট জিনিস দিয়ে শুরু হয়, যেমন তুমি সেই দিন আমার হাত ছুঁয়েছিলে। রাজু কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে হাসল। তাহলে আমি আরও অলৌকিক ঘটনা করব, যাতে আপনি আমার উপর গর্ব করেন। তিনি ছেলেটিকে জড়িয়ে ধরলেন, তার কণ্ঠ ভরে এলো, কিন্তু ভালোবাসায় পূর্ণ ছিল। আমার আগে থেকেই তোমার ওপর গর্ব হয় রাজু, আমার গর্ব হয় যে আমি তোমার সাথে দেখা করেছি। বাইরে বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল, বৃষ্টি থেমে গেল এবং জানলার বাইরে আকাশ আবার তারায় ভরে গেল। একটি সবচেয়ে উজ্জ্বল তারা চমকালো, জানলার কাচের উপর প্রতিফলিত হল, যেন স্বর্গের একটি হাসি মুখের চোখের জল। হয়তো কোথাও লক্ষ্মী নামের মহিলাটিও নিচে দেখছিল, এটি দেখে যে তার ছিলে শুধু একটি প্রাণ বাঁচায়নি, বরং একটি পথভ্রষ্ট মানুষের আত্মাকেও বাঁচিয়েছে। সঙ্গীত বেজে উঠল, অঞ্জলি দ্বারা রচিত একটি কোমল পিয়ানোর সুর, যার নাম ছিল ইনসানিয়াতের চমৎকার। গল্পকারের গভীর উষ্ণ কণ্ঠ প্রতিধ্বনিত হল রাজু এবং মীরা কাপুরের কেন্দ্রের গেট দিয়ে যাওয়ার দৃশ্যের সাথে, যেখানে শত শত শিশু হাত নাড়াচ্ছিল। কখনো কখনো অলৌকিক ঘটনা প্রার্থনা থেকে আসে না, বরং আমাদের বাঁচার ধরন থেকে আসে, আমাদের ক্ষমা করার ধরন থেকে, এবং অন্যদের দিকে হাত বাড়ানোর ধরন থেকে।
অলৌকিক ঘটনা শুধু রূপকথার গল্পে নেই, এটি মানবতার প্রতিটি নিঃশ্বাসে আছে। ক্যামেরা ধীরে ধীরে দূরে গেল। রাতে পুরো কেন্দ্র চকচক করছিল। শত শত প্রদীপ একটি বিশাল সূর্যমুখীর আকার তৈরি করছিল। মাঝখানে দুই মানুষের ছায়া, একটি বড় এবং একটি ছোট, হাতে হাত রেখে আলোর মধ্যে হাঁটছিল। সঙ্গীত ধিমে হল। গল্পকারের শেষ আওয়াজ প্রতিধ্বনিত হল। যদি কোনোদিন আপনি দুনিয়ার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, আপনি মনে রাখবেন, শুধু একটি হাত বাড়ানো একটি পুরো হৃদয়কে জাগিয়ে তুলতে পারে। এই গল্পটিকে শেষ পর্যন্ত শোনার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হয়তো আপনি জানেন না, কিন্তু যে মুহূর্তে আপনি বসে চুপ রইলেন এবং নিজের হৃদয়কে এই চরিত্রগুলোর সাথে ধড়কতে দিলেন, আপনি এইমাত্র একটি সত্যিকারের অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। কারণ অলৌকিক ঘটনা কখনো কখনো অলৌকিক কোনো জিনিস নয়, বরং মানুষদের মধ্যে সহমর্মিতা। যদি আপনি কখনো কোনো ক্ষতি বা আঘাতের অভিজ্ঞতা করে থাকেন বা কখনো হার মানতে চেয়েছেন, তবে আশা করি আজকের গল্পটি আপনাকে মনে করিয়ে দেবে যে শুধু একটি হাত বাড়া নয়, একটি কোমল শব্দ দিয়ে আমরা একটি পুরো জিন্দিগিকে গরম করতে পারি। যদি আপনি মানেন যে মানবতা এখনও বেঁচে আছে, তবে একটি কমেন্ট ছাড়ুন বা শুধু এই ভিডিওটি এমন কারো সাথে শেয়ার করুন যার জীবনে একটি ছোট্ট অলৌকিক ঘটনার প্রয়োজন আছে। কে জানে, আপনার এই কাজ কাউকে বিশ্বাস ফিরে পেতে সাহায্য করতে পারে এবং কে জানে, তাদের আজ হাসার কারণ হতে পারে। মানবিক গল্পগুলোকে ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সব গল্প যেগুলো শুধু শোনার জন্য নয়, বরং বাঁচার, ভালোবাসার এবং বিশ্বাস করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি অন্য কোনো রোমাঞ্চকর যাত্রা মিস না করেন। কারণ কে জানে, পরবর্তী গল্পটি আপনার জন্যই একটি অলৌকিক ঘটনা হতে পারে। আপনারা সবকে কোথা থেকে আমাদের দেখছেন কমেন্টে অবশ্যই বলো। আপনাদের এই গল্পটি কেমন লাগলো নিজের মতামত আমাদের সাথে শেয়ার করো। আমরা মন থেকে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সবসময় সুরক্ষিত এবং খুশি থাকো। ঈশ্বর আপনাদের সবার ওপর নিজের কৃপা বজায় রাখুন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান, তবে আমাদের অবশ্যই বলো। আমরা আপনাদের গল্প পড়ার অপেক্ষায় থাকব।